প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন সবাইকে স্বাগত। আজ আমাদের সাথে আমাদের এই তৃণমূলের কথা, তৃণমূলের ভাবনা লাইভে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অ্যাক্টিভিস্ট মিম এবং আইনজীবী রাকিব আল শ্রাবণ। দুজনকে আমার এই ইউটিউব চ্যানেলের লাইভে অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? অনেক ধন্যবাদ। ভালো আছি। জি, ধন্যবাদ বিপ্লব হাসান। আমরা ভালো আছি এবং সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে। জি ধন্যবাদ। স্ট্রেট কাট কিছু প্রশ্ন করবো আমি আপনাদেরকে। আমি জাস্ট আপনাদের থেকে শুনবো। আমার কথা হচ্ছে শোনা, আপনারা বলবেন। আমি অত্যন্ত ভালো শ্রোতা। 5 আগস্ট একটা জঙ্গি উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচিত একটা সরকারের পতন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করেছেন। এরপর বাংলাদেশে কি হচ্ছে, কি হবে, সেটা নিয়ে আমরা এখন পর্যন্ত উদ্বেগের মধ্যে আছি। আমরা আদৌ জানি না আমাদের দেশের ভবিষ্যৎ ঠিক কোথায় গিয়ে ঠেকবে। এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে, একটা প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসছে। বাংলাদেশে 50% সমর্থকের দল বাংলাদেশ আওয়ামী লীগকে তারা বাদ দিয়ে নির্বাচন করেছে। এই নির্বাচন ঠিক কতখানি গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক অঙ্গনে, যদিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এম্বাসির পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিবৃতি দেওয়া হয়েছে, তবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী সমর্থক আছেন আপনারা, তাদের অনুভূতির জায়গা এবং তাদের মধ্যে কি ধরনের চিন্তা চেতনা এই নির্বাচনকে কেন্দ্র করে বিরাজমান, এবং তারা আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে কি ধরনের লড়াই সংগ্রাম কিংবা আন্দোলনের কর্মসূচির পরিকল্পনার দিকে আগাচ্ছে, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের আগামী দিনের পরিকল্পনা কি। আমার প্রথম প্রশ্ন ফাতেমাতুজ জোহরা মিম আপনাকে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মারফতে কথিত আছে, আমরা শুনতে পেয়েছি, আমরা দেখেছি তারেক রহমান ভারতের কাছে এক প্রকার মুচলেকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন না কেন, তিনি বলেছিলেন বাংলাদেশে ফিরে যাওয়াটা শুধুমাত্র আমার একার সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। পরবর্তীতে আমরা দেখলাম তিনি কিছুদিন পর বাংলাদেশে আসলেন, বাংলাদেশে এসে তিনি নির্বাচন করলেন, প্রধানমন্ত্রী হলেন। গণমাধ্যমে আমরা দেখেছি তারেক রহমান ভারতের সাথে মুচলেকা দিয়েছেন। সেখানে শর্ত ছিল ভারতের যে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থাৎ 7 সিস্টার্স যেই রাজ্যগুলো আছে সেগুলার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে যে স্থগিত দেওয়া হয়েছে, তাদের যে কার্যক্রম স্থগিত করা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, অর্থাৎ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরাতে হবে এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী গ্রেফতার হয়ে আছে এই মুহূর্তে, শীর্ষ পর্যায় থেকে শুরু করে একদম মিড লেভেল তৃণমূল পর্যন্ত সবাইকে ছেড়ে দিতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বদেশ প্রত্যাবর্তনের একটা বন্দোবস্ত করে দিতে হবে। এ ধরনের কথা শুনতে পাচ্ছি যে ভারতের সাথে এ ধরনের সমঝোতার মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে। অর্থাৎ আমি যদি ব্যাখ্যা না দিয়ে এক ভাষায় বলি বা এক বাক্যে বলি যে বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরাতে তারেক রহমান এই সমঝোতার মধ্যে স্বাক্ষর করেছে। এটা যদি অলিখিত স্বাক্ষর, এই স্বাক্ষর বা এই সমঝোতার মধ্য দিয়ে যে তারেক রহমান কথা শুনতে একান্তই বাধ্য, ব্যাপারটা এরকম না। এখন আমার যেটা প্রশ্ন, বিএনপির কাঁধে কি বাংলাদেশ আওয়ামী লীগ ভর করেছে? বিএনপির কাঁধে চড়ে কি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যার্পণ করতে চান? বিএনপির উপর ভর করে কি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নির্ভর করছে কিনা? তৃণমূলের এবং একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আপনার মতামত কি? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা আসলে অনেক লম্বা এবং এখানে অনেকগুলো ফ্যাক্ট আসলে আছে। রাজনীতিতে সবকিছু আসলে রিটেন থাকে না। কিছু জিনিস থাকে একেবারে মৌখিকভাবে। সেরকম মৌখিক কিছু কথা আমরা শুনেছি যে তারেক রহমানের বাংলাদেশে আসা, বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির এবং প্রধানমন্ত্রী হওয়া, এই পুরো জার্নির মধ্যে আওয়ামী লীগের এক ধরনের পরোক্ষ প্রভাব রয়েছে, এটা আমি মনে করছি ব্যক্তিগতভাবে। এবং আপনি বললেন যে আওয়ামী লীগ বিএনপির কাঁধে ভর করে ফেরবে কিনা, তৃণমূল আসলে কি ভাবছে। দেখুন, আওয়ামী লীগ তো আসলে গণমানুষের দল এবং আওয়ামী লীগের রাজনীতিতে আসলে এই দীর্ঘ পথ চলায় অনেকবারই আসলে তারা বিরোধী দলে ছিলেন এবং তারা আবার ক্ষমতায় ফিরে আসছেন এবং শেখ হাসিনাও অনেকবার আসলে ইন্ডিয়াতে গিয়েছেন, এসেছেন, কারাবন্দীও হয়েছেন। তো এই ইতিহাস আমরা সবাই জানি। তো বর্তমানে আসলে আওয়ামী লীগের যেই অবস্থান এবং আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞাটি রয়েছে আইনি প্রক্রিয়ার মধ্যে, সেটা তুলবার ক্ষেত্রে বিএনপির অংশগ্রহণ থাকলেও থাকতে পারে। কারণ বিএনপি আসলে আমরা জানি একটি ডানপন্থী দল এবং তারা বলেন তারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এবং আওয়ামী লীগ তো অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তি। এবং সেই ক্ষেত্রে আসলে ওই পয়েন্ট অফ ভিউতে এসে হয়তো বা আওয়ামী লীগ বিএনপি এক ধরনের স্টেজ শেয়ার করতে পারে বলে আমি ধারণা করছি।
যে হয়তোবা এই একটি জায়গায় একত্রিত হয়ে তারা হয়তোবা বাংলাদেশ বিরোধী যে শক্তিটি রয়েছে, আমি একেবারে মানে নাম ধরেই বলি, জামাত শিবিরকে একরকম প্রেসারে রাখা বা হচ্ছে তাদেরকে সাইড বাই সাইড করে দেওয়ার যে ব্যাপারটি রয়েছে, সেক্ষেত্রে হয়তোবা আওয়ামী লীগ বিএনপির একত্রিত হয়ে একটা গণ আন্দোলন করবার সুযোগ আছে, এবং সেখানে আওয়ামী লীগের রাজনীতিতে তাদের নেতা কর্মীদেরকে অংশগ্রহণ করে দেওয়ারও একটা পরিবেশ সৃষ্টি হবে। আপনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির একটা সমঝোতার ব্যাপার থেকে যায় কিংবা হতে পারে, তারা একত্রিত হয়ে দেশ বিরোধী যে অপশক্তি বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের যে অপচেষ্টা সেটা রুখে দেওয়ার একটা চেষ্টা হতে পারে। কিন্তু আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, সম্প্রতি অর্থাৎ গত 72 ঘন্টার প্রেক্ষাপট যদি আমি দেখি, এখানে বিএনপির নেতাকর্মীরা তারা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের একটা প্রোগ্রাম থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে। এমনকি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার, তার দপ্তর থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আওয়ামী লীগের যাদেরকে জামিনের বন্দোবস্ত করা হবে তাদেরকে আবার জেলগেট থেকে গ্রেফতার করা হবে যদি তারা জামিনের পর দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশ নেয় কিংবা দলকে সুসংগঠিত করার একটা প্রচেষ্টা চালায়, সেক্ষেত্রে তাদেরকে গ্রেফতার করা হবে। এই ব্যাপারটা দেখার পর কি আপনার কোনোভাবে মনে হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা কিংবা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ব্যবস্থা হতে পারে? বিএনপি তো ক্ষমতায়, তবে বিএনপি কেন ক্ষমতায় থেকে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী শক্তি জামাত ইসলামকে নিরসন করার চেষ্টা করবে? জামাত আর বিএনপির মধ্যে তো আমি পার্থক্য খুঁজে পাই না। আপনার এই প্রশ্নের আসলে একটি পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে বিএনপির রাজনৈতিক ইতিহাসে বিএনপি একমাত্র দল যারা বলেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা ৭১কে ধারণ করেন। আবার তাদেরকে কখনো দেখেছি আমরা জামাতের সাথে, এবং জামাতকে হচ্ছে গিয়ে সংসদে নিয়ে আসছেন তারা বিভিন্ন সময়। তাদের এই যে দ্বৈত আচরণ, হ্যাঁ, অর্থাৎ যখন যেটা সুবিধা হয় তাকে সেইখানে ব্যবহার করার যেটা প্রভাব বিএনপি রয়েছে, সবসময় নিজের আখের গোছানোর যে চেষ্টাটি তারা করে থাকেন, তার মধ্যে দিয়ে হয়তো কোনো একটা পয়েন্টে গিয়ে আওয়ামী লীগকে মনে হলো যে পাশে রাখলে তার পলিটিক্সের জন্য আসলে বেটার হবে, সে সেটা করছে। আবার কখনো জামাতকে পাশে রাখছে, অর্থাৎ বিএনপি আসলে এক পাশে আওয়ামী লীগ, এক পাশে হচ্ছে জামাতকে রেখে মাঝখানে দাঁড়িয়ে সে চায় তার এজেন্ডা বাস্তবায়ন করতে। কিন্তু আওয়ামী লীগের যদি রাজনীতিতে ফেরত আসতে হয় এবং এই ক্ষমতার রাজনীতিতে জায়গা পরিপোক্ত করে নিতে হয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই মাঠ গোছাতে হবে। কারণ এটা তো রাজনীতির মাঠ, হ্যাঁ, এখানে কেউ কাউকে ছাড় দিবে না। অবশ্যই বিএনপি চেষ্টা করবে যে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দমন পীড়নের মাধ্যমে হচ্ছে একটু প্রেসারে রাখা যায়, তাদেরকে একটু চাপে রাখা যায়, যাতে করে হচ্ছে তারা ফিল্ডে যেন একাই রাজত্ব করতে পারে। একদিকে হচ্ছে তারা জামাতকে নিধনের কথা বলে আওয়ামী লীগকে বলবে যে আমরা তোমরা একসাথে আমরা এই স্বাধীনতা বিরোধী শক্তিকে হচ্ছে দমন করব। আবার যখন দেখবে যে আওয়ামী লীগ একটু বেটার পজিশনে, আপনি দেখবেন কিছু কিছু আওয়ামী লীগের অফিস হচ্ছে খুলে দিয়েছে। হ্যাঁ, ওটা এক ধরনের আমি মনে করি যে আইওয়াশ ছিল। আওয়ামী লীগের অনেকেই মনে করেন যে আসলে বিএনপি সরকার গঠন করেছে এবং এর ফলে এখন বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে। এটা যারা মনে করে তারা আসলে ইতিহাস জানে না। আওয়ামী লীগকে কখনই কেউ সুযোগ করে দেয়নি। আওয়ামী লীগকে ওই পরিস্থিতি তৈরি করতে হয়েছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, এবং তারপরে এসে তারা রাজনীতিতে জায়গা করে নিতে পেরেছে। আওয়ামী লীগকে কখনোই কেউ জায়গা দেয় নাই। এবং আপনি দেখবেন যে ৩২টা দল একদিকে চলে গেছে, শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারা বলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আবার তারা গিয়ে দেখি হচ্ছে গিয়ে আপনার সেই রাজাকার আলবদরদের সাথে মিলেমিশে রাজনীতি করছে। অর্থাৎ আমি একটু আগে যে কথাটি বলেছি যে তাদের আসলে পয়েন্টটা হচ্ছে যে তারা যে বলে না যে মধ্য ডানপন্থী যে অবস্থানটা, একপাশে আওয়ামী লীগ একপাশে জামাতকে রেখে মাঝখানে থেকে তারা আসলে তাদের আখের গোছাতে চায়, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। মূলত তারা যদি জনগণের পক্ষে রাজনীতি করতেন তাহলে তাদের একটা এথিক্স থাকতো, হ্যাঁ, তাদের একটা স্ট্যান্ডার্ড পজিশন থাকতো। তারা তো তাদের জায়গায় স্থির থাকতে পারছেন না। তারা এক এক সময় এক ধরনের মুভমেন্ট দিচ্ছে, মনে হচ্ছে যে এটা মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন যেটা মনে হয় আমাদের জন্য পজিটিভ হবে, হ্যাঁ, আমাদের জন্য হয়তো বা ভালো কিছু বয়ে আনবে। কিন্তু আমরা যা দেখি এটা রাজনীতি না, আমরা যা দেখি না ওইটা রাজনীতি। এবং ওইটা নিয়ে চিন্তা করাটাই হচ্ছে আমাদের মতো এক্টিভিস্টদের কাজ, যে সেই তথ্যগুলো, সেই ন্যারেটিভগুলো সামনে এনে জনগণকে বুঝানো যে আপনাদের সামনে যে রেডিশ ঝুলানো হয়েছে, এই রেডিশ আপনারা কতদিন ধরে খাবেন। আমরা তো রেডিশ খেয়ে বাঁচতে পারবো না, আমাদের প্রোটিন লাগবে। ধন্যবাদ মিম। আপনি একটা চমৎকার কথা বলেছেন যে আমরা যা দেখি না সেটা রাজনীতি, আর আমরা যা দেখি সেটা রাজনীতি না। ব্যাপারটা আমার মাথায় থাকবে।
জি, জনাব রাকিব আল শ্রাবণ, আপনি তো একজন আইনজীবী। আপনার জায়গা থেকে কি মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যারা কারাবন্দী আছেন এই মুহূর্তে, ছাত্রলীগের বিশেষ করে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন করা হয়েছে? গতকাল একটা ভিডিও দেখতেছিলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কিংবা সভাপতি তাকে ডান্ডা বেরি পরিয়ে তার বাবার যে খাটিয়া লাশের সেই খাটিয়া তার কাঁধে ছিল, তার গায়ে ছিল ডান্ডা বেরি, সে অবস্থায় সে তার বাবার লাশ দাফন করেছে। এইরকম প্রহসন, এরকম নির্মমতা ইতিহাসে বাংলাদেশ কখনো দেখেনি। আন্তর্জাতিক বিভিন্ন আইন, বিভিন্ন নিয়মাবলীর মধ্যে কি এটা কোনোভাবে পড়ে? এবং আপনার কাছে আরো একটা প্রশ্ন, সম্পূরক প্রশ্ন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কি বিএনপির পক্ষ থেকে জামিনের কোনো বন্দোবস্ত করা হচ্ছে? মানে জামিন হইলে যাতে তাদের উপর কোনো ধরনের প্রহসন কিংবা পুনরায় গ্রেফতার করা না হয়। যদিও আমরা মিমকে আমি একটা প্রশ্ন করেছি যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কার্যালয় থেকে সেটা একটা বিবৃতি দেওয়া হয়েছে, ওই ব্যাপারটা বাদ দিয়ে সারা বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিবেচনা করেন সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আওয়ামী লীগকে কি এইটুকু সুবিধা বিএনপি দেবে? তাদের যদি স্বাভাবিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় জামিন হয়, সেই জামিন কি আদৌ মঞ্জুর হবে? বাংলাদেশের বিচার বিভাগ 5 আগস্টের পর একটা কালো ছায়ার নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এখন নতুন সরকার এসেছে, তারা জনগণের নির্বাচিত সরকার, যদিও সেটা আমি বলি না কারণ এটা প্রশাসনের নির্বাচন, অর্থাৎ এটা একটা নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকার কি আদৌ নাগরিক অধিকার, অবশ্যই আইনের অধিকার নাগরিক অধিকারের মধ্যে পড়ে, রাষ্ট্র তাদেরকে সে অধিকার দিতে বাধ্য, আপনার মূল্যায়ন কি? জি, ধন্যবাদ তারেক হাসান বিপ্লব। আমি প্রথমেই যে বিষয়টা একটু আলোকপাত করতে চাইবো সেটি হচ্ছে এই যে ইউনিয়ন আওয়ামী লীগের যে নেতা, ওনাকে ডান্ডা বেরি পরিয়ে নিয়ে আসা হয়েছে। আমাদের একটা দুঃখজনক বিষয় কি, আমি এই বিষয়টা একটু আইনের দৃষ্টিকোণ থেকেই বলতে চাই। সেটি হচ্ছে ব্রিটিশরা চলে গিয়েছে সেই 47 সালে, 48 সালে, কিন্তু আজ পর্যন্ত ব্রিটিশরা যে কারাবিধি, জেল বিধি রেখে গিয়েছে, অনেকগুলো গণতান্ত্রিক সরকার আমাদের দেশে এসেছে, পাকিস্তান থেকে শুরু করে 2024 পর্যন্ত বা 26 পর্যন্ত, সেই বিধিগুলো আসলে পরিবর্তন করেনি। যদি আপনি আইনের দৃষ্টিকোণ থেকে দেখেন যে ডান্ডা বেরি করিয়ে নিয়ে গিয়েছে, সেটা আসলে জেল কোডের অন্তর্ভুক্ত, মানে আইনের বাইরে তেমন কোনো কিছু করেনি। কিন্তু আপনি যদি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিন্তা করেন তাহলে বিষয়টি অবশ্যই অমানবিক। এবং আমার আজকে দাবি থাকবে ইন ফিউচারে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে, এই আইন কানুনগুলো সংশোধনের ব্যাপারে যাতে একটু মতামত দেয় এই বিষয়টা। আর গণহারে এখন হচ্ছে, আগে যেমনটি হতো, অত্যন্ত হাই প্রোফাইল আসামি যারা থাকতেন তারা যদি পেরোলে মুক্তি পেতেন, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের ডান্ডা বেরি পরিয়ে নিয়ে যাওয়া হতো। এবং তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন বা তৃণমূল জেলা লেভেল, ইনফ্যাক্ট জাতীয় লেভেলেও যারা রাজনীতি করেন, দ্বিতীয় সারিতে যারা থাকেন, তাদেরকে নিয়েও পুলিশ এতটা হেনস্থা বা কোনো ঝামেলা কখনো করে না, কিন্তু এবার মহামারী আকার ধারণ করেছে। তো বিষয়টা অবশ্যই অমানবিক, মানে এটা পরিকল্পিত ভাবেই হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক কালচারের যে জেল জুলুম সেটাকে অনেক 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 গুণ ছাড়িয়ে গিয়েছে। তো সেই দিক থেকে বলবো যে এটা প্রহসন হচ্ছে আসলে। এখন আমি যদি দ্বিতীয় দিকটাতে যাই, যে আওয়ামী লীগ বিএনপির কাঁধে ভর করে রাজনীতিতে ফিরতে পারবে কিনা, তাহলে সেক্ষেত্রে আমরা একটু 75-এ যাই। 75-এ যদি যাই আমরা, সেটা হলো বঙ্গবন্ধুকে 75-এ কেন মারা হয়েছিল, জেল হত্যাকাণ্ডে জাতীয় চার নেতাকে কেন মারা হয়েছিল, 21শে আগস্ট গ্রেনেড হামলা কেন চালানো হয়েছিল, পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে কেন শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। এবং আমরা যদি এই দুদিন আগে ফেরত যাই, 2009 সালের 25শে ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি, মাত্র 25 দিন বয়স, বিডিআর বিদ্রোহ কেন হলো, কি কারণ? আপনি তিনটি জায়গাকে যদি একত্রিত করেন, আপনি দেখতে পাবেন আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখার জন্য কেউ চেষ্টা করেছে। আমি বলবো না কোন শক্তি এই চেষ্টাটি করেছে, কিন্তু কেউ না কেউ তো করেছে। এখন এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে রয়েছে। তো ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগকে যদি বিএনপি কে বাদও দেই, ধরে নিচ্ছি তৃতীয় কোন শক্তি 15ই আগস্ট ঘটিয়েছে, 3 নভেম্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে, 21শে আগস্টে গ্রেনেড হামলা করেছে এবং বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে, তো তারা এখন কেন চাইবে যে আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় আসুক, বা বিএনপি কে তারা কেন সেটি হতে দিবে? কোনোভাবেই দিবে না। আপনি যদি 75-এর পরে যান, আওয়ামী লীগকে স্ট্রাগল করতে হয়েছে। আওয়ামী লীগ কিন্তু জিয়াউর রহমানের অধীনে নির্বাচনে যেতে চায়নি, তিনি কিন্তু আওয়ামী লীগ 2 ভাগ করে ফেলেছিলেন। একটা দিয়েছিলেন অ্যাডভোকেট মালেক উকিলকে, আরেকটা দিয়েছিলেন হচ্ছে সম্ভবত মিজানুর রহমান সাহেবকে। উনি শর্ত দিলেন যে হচ্ছে যে নির্বাচনে আসবে নৌকা প্রতীক আজ থেকে তাদের, বাধ্য হয়ে মূল আওয়ামী লীগকে, সেটি ছিল
মালেক উকিলের নেতৃত্বে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছিল। এবং 21শে আগস্টের পরও বিএনপি কিন্তু কোনো গণতান্ত্রিক বার্তা আওয়ামী লীগকে দেয়নি। এরকম একটা প্রহসন এবং নৃশংসমূলক ঘটনার পরেও আওয়ামী লীগকে 28শে অক্টোবর 2006 লগগি বৈঠা আন্দোলন করে তাদের অধিকার আদায় করে নিতে হয়েছে। আকিব সাহেব, একটা ক্ষমতায় সম্পূরক প্রশ্ন আপনার জি এখানে, একটা সম্পূরক প্রশ্ন। জি আপনি বললেন 2006 সালে আওয়ামী লীগ লগগি বৈঠা আন্দোলন করে তাদের অধিকার আদায় নিশ্চিত করেছে, এটা তো আপনি বললেন। হ্যাঁ, আমরা জানি, সেটা ইতিহাস সেটাই বলে। কিন্তু 2026 সালে এসে বাংলাদেশ আওয়ামী লীগের কি সেই সক্ষমতাটুকু আছে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে লড়াই সংগ্রাম করে সেই সংগ্রামে জয়ী হবে? বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্ব কি আদৌ সেই সক্ষমতা রাখে? তারা কি বাংলাদেশে আসার সাহসটুকু পাচ্ছে? বঙ্গবন্ধু কন্যা বারবার বলার পরেও তারা বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছেন না। এই ব্যাপারগুলো দেখার পর কি আপনার আদৌ মনে হচ্ছে যে আওয়ামী লীগ সেই সক্ষমতাটুকু রাখে? 2006 সালের মতো পুনরায় আরো একটা লগি বৈঠা আন্দোলন বাংলাদেশে হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম? জি, ধন্যবাদ প্রশ্নটির জন্য। জি, আমি অবশ্যই বিশ্বাস রাখি আওয়ামী লীগ সক্ষম। আওয়ামী লীগের রাজনীতির দিকে যদি খেয়াল করেন আপনি, জন্মের পর থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগ কখনোই কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়নি এবং গণতন্ত্রের প্রতি সবসময় পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেছে, জনগণের উপর আস্থা রেখেছে। আপনি যদি 1954 সালে নির্বাচনের সময় যান, সেই নির্বাচনে ছিলেন কে? জনাব সোহরাওয়ার্দী সাহেব, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনজন নেতা মিলে আপনার জোট সরকার গঠন করেছিল, প্রাদেশিক সরকার। সেই সরকার কিন্তু 1 মাসের মধ্যে ভেঙে দিয়েছিল। আওয়ামী লীগ 1966 পর্যন্ত অপেক্ষা করেছে, 1968 পর্যন্ত অপেক্ষা করেছে, 69 পর্যন্ত অপেক্ষা করেছে। আওয়ামী লীগ কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্তে যায়নি। এবং আপনি যদি 54 সালের পরে যান, দেখবেন মাওলানা ভাসানী, এখনকার কনটেক্সটে হয়তো বা মাওলানা ভাসানীকে জাস্ট নামটাই বড় শোনায়, বাট সেই কনটেক্সটে যদি চিন্তা করেন, সে সময় বঙ্গবন্ধুও দ্বিতীয় সারির নেতা। মাওলানা ভাসানী দল থেকে বের হয়ে গিয়েছেন, শুধু বের হয়ে যাননি, আওয়ামী লীগের বিশাল একটা অংশের নেতাকর্মী নিয়ে বের হয়ে গিয়েছেন। তার কিছুদিনের মধ্যেই সোহরাওয়ার্দী সাহেব মারা গিয়েছেন। তার কিছুদিনের মধ্যে শেরে বাংলাকে ফজলুল হক মারা গিয়েছেন। সেখান থেকে তরুণ বঙ্গবন্ধু, তাজউদ্দিন সহ আরো যারা ছিলেন, তিল তিল করে আওয়ামী লীগকে গড়ে তুলেছে। শুধু গড়ে তোলেনি, আপনার 62তে শিক্ষা আন্দোলন করেছে, 66তে 6 দফা দিয়েছে এবং 69-এ গণ অভ্যুত্থান করে আইয়ুব খানের পতন ঘটিয়েছে। আপনি যদি 75-এর পরে দেখেন বঙ্গবন্ধু মারা গিয়েছে, আওয়ামী লীগের বিশাল একটা অংশ বিএনপিতে যোগ দিয়েছে, জাতীয় পার্টিতে যোগ দিয়েছে এবং ছাত্রলীগের অন্যতম মেধাবী যে অংশটা, জাসদ বের হয়ে বিদ্রোহী হয়েছে। ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, বঙ্গবন্ধুকে হারিয়ে, জাতীয় চার নেতাকে হারিয়ে। আপনি যদি 21শে আগস্টে যান, তার আগ পর্যন্ত 21,000 নেতাকর্মী আওয়ামী লীগের মারা গিয়েছে। আপনি অবশ্যই আহসানুল্লাহ মাস্টারের কথা মনে থাকবে, নাটোরের মমতাজের কথা মনে থাকবে, বর্তমান বিএনপি মনোনয়নে এমপি হয়েছেন আপনার রেজা কিবরিয়ার বাবার কথা মনে থাকবে, শাহ এহসান কিবরিয়া। এখন হচ্ছে ওনারা নাম, আমরা নতুন প্রজন্ম ওনাদের অবস্থান সম্পর্কে জানি না, কিন্তু আপনি যদি ঘেটে দেখেন, তারা অত্যন্ত বিগ ফ্যাক্টর নাম ছিলেন সেই মুহূর্তে, মানে অত্যন্ত জননন্দিত এবং ভীষণ রকমের শক্তিশালী সাংগঠনিক ছিলেন আওয়ামী লীগের। তাদেরকে হারিয়েও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এমন একটি দল যারা জনগণের অন্তরাত্মার সাথে, দেশের শেকড়ের সাথে কানেক্টেড। আপনার কি মনে হয়েছে, সত্যি করে বলবেন আপনি, এই প্রশ্নটা আপনাকে করলাম আমি, যখন 5ই আগস্টের ঘটনা ঘটে, তারপরে মনে হয়েছে যে আওয়ামী লীগ আগামী 3-4 বছরের মধ্যে জনমনে এতটা জায়গা করে নিবে, জনগণ আওয়ামী লীগের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে এবং আওয়ামী লীগ ফিরে আসার জন্য জনগণ অপেক্ষা করতে থাকবে? কিন্তু সেটা 2 বছরে যেতে হয়নি, আপনার 6 মাসের মধ্যে মানুষ ইউনূস শাহীর চরিত্র বুঝে গিয়েছে এবং আরো 6টা মাস যেতে দেন, ঠিক আছে? খুব সম্ভবত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, একটা রাজত্ব দেখেছি, আরেকটা রাজত্ব কিছুদিন দেখেন। এই দুটো রাজত্ব যখন দেখা মোটামুটি শেষ হয়ে যাবে, তখন দেখতে পাবেন এই আওয়াজের গভীরতা কত এবং এই আওয়াজের সাউন্ডটা কত বিগার। এবং এটা যখন বিগেস্ট হয়ে যাবে, তখন চাইলেও আওয়ামী লীগকে আটকে রাখা যাবে না, আওয়ামী লীগের নেতা কর্মীদেরও আটকে রাখা যাবে না এবং সভানেত্রী যে দেশে ফিরবেন সেটাও আটকে রাখা যাবে না, সম্ভবই না। আপনার এই প্রসঙ্গের ভিত্তিতে আরেকটা প্রশ্ন, তার মানে আপনি বলতে যাচ্ছেন আওয়ামী লীগের সফলতা নির্ভর করছে বিএনপির ব্যর্থতার উপর? তার মানে 5 আগস্টের পর আমরা কেউ ভাবিনি আওয়ামী লীগ দ্রুত কামব্যাক করতে পারবে। ইউনূস শাহী মানে আপাদমস্তক ব্যর্থ হয়েছে, প্রত্যেকটা সেক্টর বিপর্যস্ত হয়েছে। সুতরাং আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের একটা স্বাভাবিক ধারণা চলে আসছে যে
আওয়ামী লীগ সফল ছিল, আওয়ামী লীগ এই ক্ষেত্রে অনেকটা শক্তিশালী ভূমিকা ছিল। এখন একটা শাসনামল দেখেছেন, মানে ইউনূস শাহের সেই 17-18 মাসের প্রহসনের শাসনামল, এখন আবারও পুনরায় আওয়ামী লীগের তৃণমূলকে উপেক্ষা করে আওয়ামী লীগের হাইকমান্ড যাদেরকে বলা হয়, শীর্ষ নেতারা, তারা কি ভাবছে বিএনপি কবে ব্যর্থ হবে আর এরপর আমরা বাংলাদেশে ব্যাক করব কিংবা স্বাভাবিক রাজনীতিতে ফিরবো? তার মানে আওয়ামী লীগের সক্ষমতার জায়গা শুধুমাত্র বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের ব্যর্থতা? এটা কি আওয়ামী লীগের বৈশিষ্ট্য? আওয়ামী লীগ কি এই বৈশিষ্ট্যে বিশ্বাস করে? শুধুমাত্র বিএনপির ব্যর্থতার উপর নির্ভর করে যদি আওয়ামী লীগের রাজনীতি করত, তাহলে বাংলাদেশের মতো একটা স্বল্প শিক্ষিত এবং ধর্মের প্রতি অতিরিক্ত আনুগত্য মানুষের দেশে বাঙালি জাতীয়তাবাদকে সামনে রেখে, অসাম্প্রদায়িকতাকে সামনে রেখে আওয়ামী লীগ দাঁড়িয়ে থাকতে পারতো না। আওয়ামী লীগ তাদের আদর্শের উপর বলিয়ান, এবং সেই আদর্শের উপর বেস করে আওয়ামী লীগ রাজনীতি করে। এবং আপনি এই জায়গাটা হয়তো বলতে পারেন যে বিএনপির ব্যর্থতাটা আওয়ামী লীগকে হয়তো একটু সহযোগিতা করে, এর বেশি কিছু না। আপনার কি মনে হয় না যে বিএনপি অতীতে যখন শাসন করেছে, বিএনপি খুব স্বল্প সময়ের মধ্যে, 1 বছর 2 বছরের মধ্যে তাদের চরম ব্যর্থতার বিষয়টি জনগণের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। যদি ব্যর্থতাই মাপকাঠি হতো, তাহলে তো আওয়ামী লীগের 2 বছরের মধ্যে কামব্যাক করার কথা, কখনো 21 বছর বা কখনো 6 বছর 5 বছর এই সময়টা লাগতো না। সময়টা এই জন্যই লেগেছে যে শুধু ব্যর্থতাটা নিয়ামক না, নিয়ামকের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের জনভিত্তি এবং আদর্শিক চর্চার জায়গাটা। ধন্যবাদ। মিম, আপনাকে এই রাকিবের প্রসঙ্গটা নিয়ে একটা প্রশ্ন করতে চাই। রাকিব সাহেব বলেছেন আওয়ামী লীগের যে আদর্শিক ভিত্তি, গত 15 বছরের শাসনামলে আওয়ামী লীগ কি আদৌ তাদের যে প্রতিষ্ঠাকালীন আদর্শ ছিল এটার মধ্যে ছিল? ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলা কি ছিল? বাংলাদেশ আওয়ামী লীগের আভ্যন্তরীণ যে বিষয়গুলো ছিল সেখানে কি আদৌ সমালোচনার মতো কোনো জায়গা অবশিষ্ট ছিল? আওয়ামী লীগ কি শুধুমাত্র ব্যর্থতার উপর, মানে অন্যের ব্যর্থতার উপর নির্ভর করে তারা রাজনীতি করতে চায়নি? যদি না চেত, তবে এত মাস পরেও তারা কেন কার্যকরী ভূমিকা রাখতে পারেনি, নাকি শুধুমাত্র ব্যর্থতার দিকে তাকিয়ে আছে? আপনার মতামত, আপনার মূল্যায়নটা কি? না দেখুন, আমি তো আমার জন্ম 98-তে। তো আমার বেড়ে ওঠার সাথে সাথে আমি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি দীর্ঘ সময় জুড়ে। সেখানে আসলে আমার ছোটবেলা বা বেড়ে ওঠার সময়টিতে আমি আসলে যে আওয়ামী লীগকে চিনতাম, বড় হতে হতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে আসলাম, আমি সে আওয়ামী লীগকে আসলে চিনতে পারছিলাম না। কেননা আপনি যখন একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবেন, আপনার ত্রুটি বিচ্যুতি অবশ্যই হবে। কারণ আপনি ঈশ্বরও নয়, দেবতাও নয়। আপনি তো মানুষ, ঋষি নয় তো। তো মানুষ যখন কাজ করে তার কিছু ভুল ত্রুটি হবে, এবং আমার সেই ভুল ত্রুটি নিয়েই আসলে আমাকে মানুষের সামনে দাঁড়াতে হবে আমি যদি রাজনীতি করতে চাই। তো আমাদের সামাজিক চিত্রপটটা এরকম ছিল যে আমাদের সহনশীলতা এটা একেবারে জিরো হয়ে গিয়েছিল, এবং আমরা খুব প্রতিক্রিয়াশীল একটা জাতি। একটু 1 থেকে 2 হলেই হচ্ছে গিয়ে আমরা প্রতিক্রিয়া জানিয়ে ফেলি। আমরা আসলে চিন্তা করি না, বা সেই ঘটনার পিছনে কি থাকতে পারে সেটাও চিন্তা করি না। সেটা এখন অবধি পর্যন্ত আমি দেখতে পাই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সহনশীলতা খুব কম। এবং আপনি দেখবেন বাংলাদেশে যখন এই অপশক্তিগুলো মব করছে পুরো বাংলাদেশ জুড়ে, তখন আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একে অন্যের প্রতি মব করছে। অনলাইন মব হচ্ছে। অফলাইন মব করতে পারছে না, কিন্তু অনলাইন মব হচ্ছে। এই যে অসহনশীলতার জায়গাটি রয়েছে, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে অনেকগুলো বছর ক্ষমতায় থাকাকালীন যেই চর্চাটি হয়েছে তার প্রতিফলনটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের আসলে এটা তো দেখার কথা ছিল না। আমাদের তো 4 টা নীতি আছে। আমাদের যেই ভিত্তি, হ্যাঁ? আমাদের যেই ভিত্তির উপর দাঁড় করিয়ে আওয়ামী লীগকে আমরা দেখতে চাই, সেখানে আমরা দেখেছি যে তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের চর্চার অনেক দূরত্ব রয়েছে, অনেক দূরত্ব। এবং এই দূরত্বকে ঘুচানোর জন্য কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইনিশিয়েটিভ আছে। এই যেমন ধরেন আপনার দিক থেকে আপনি এক ধরনের কাজ করছেন, আমার দিক থেকে আমি কিছুটা কাজ করছি। অথবা আমার সহ-আলোচক রাকিবুল হাসান, তিনি তার মতো করে করছেন। কিন্তু এই ব্যাপারগুলো একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো বা সমষ্টিগতভাবে একটা কিছু করবার যে ইচ্ছা, সেটা দেখতে পাচ্ছি না। আমাদের উপায় আছে, কিন্তু আমাদের আসলে ইচ্ছা নাই। এবং আপনি বললেন যে এই আওয়ামী লীগের এটা হওয়ার কারণটা কি? আমি মনে করি যে এটার পিছনে কারণ হচ্ছে আমাদের ওল্ড গার্ডস।
আমাদের যারা সিনিয়র আছেন তারা মনে করেন যে তারা যা চিন্তা করছেন সেটাই শেষ, সেটাই শেষ কথা। কিন্তু আপনি কোনো জেনারেশনকে তো থামিয়ে রাখতে পারবেন না। আমি তো সময়ের সাথে, সাথে বেড়ে উঠেছি। আ ২০ বছর আগের আমি এবং ২০ বছর পরের আমির মধ্যে পার্থক্য আছে। এবং আমি ২০ বছর আগে যা দেখেছি এবং ২০ বছর পরে এসে যা দেখছি, সেটা নিয়ে যদি আমি প্রতিক্রিয়াশীল হই, তাহলে তো আমি আসলে এই যুগে, এই বর্তমানে যারা ধরেন স্কুলে আছে, কলেজে আছে, তাদের সাথে মিশতে পারব না। তাদের সাথে আমার মিশতে হবে। কারণ আমি রাজনীতি করতে আসছি। আমাকে রাজনীতি করতে হলে আমাকে সকল ধরনের, সকল বয়সের মানুষের সাথে মিশতে হবে। তাদের পারসেপশনটাকে আমার জানতে হবে এবং তাদের প্রতি রেসপেক্টফুল থাকতে হবে। আপনি দেখবেন যে অনেকেই হচ্ছে জেন জি কে এক ধরনের গালি হিসেবে জাজ করে। হ্যাঁ? তারা জেন জি কে এক ধরনের গালি মনে করে এবং মনে করে যে জামাত শিবিরই হয়তোবা জেন জির একটা কোনো একটা অংশ এরকম কিছু। তারা এটাও বুঝতে চায় না যে জেন জি একটা জেনারেশনের নাম। সেই জেনারেশনের মধ্যে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন বা অন্য কেউ থাকতে পারে। আওয়ামী লীগে কি জেন জি নাই? জেন জি সব কি হচ্ছে জামাত শিবির করে, বিএনপি করে? আওয়ামী লীগেরও তো জেন জি আছে। তো তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেয়া, তারা কি বলতে চায়, তাদের চাওয়াটা কি, ভবিষ্যৎ আওয়ামী লীগের কাছ থেকে তারা কি প্রত্যাশা করে এবং ভবিষ্যৎ আওয়ামী লীগ তো অবশ্যই সামনের প্রজন্মের হাতে। হ্যাঁ? বিগত প্রজন্মের হাতে না। এটা আওয়ামী লীগ না, সারা পৃথিবীটাই তো হচ্ছে আগামী প্রজন্মের হাতে। যেখানে পৃথিবী যখন আগামী প্রজন্মের হাতে, সেখানে আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে গত প্রজন্মের কাছে আওয়ামী লীগ থাকবে? আওয়ামী লীগ কি পৃথিবী গ্রহের বাইরে? মানে বাংলাদেশ আওয়ামী লীগ কি পৃথিবী গ্রহের বাইরে অবস্থান করে? যে চাইলেই সে হচ্ছে সেই পুরনো ধাঁচ, পুরনো সিস্টেম সেটা সে রেখে চালিয়ে যাবে আর হচ্ছে তার সাথে তরুণ প্রজন্মরা হচ্ছে সবসময় কোপ আপ করবে। এই ভ্রান্ত ধারণা যত তাড়াতাড়ি ভাঙবে, তো তাড়াতাড়ি হচ্ছে আওয়ামী লীগের যে বেটারমেন্ট এর কথা আপনি বললেন, হ্যাঁ? আওয়ামী লীগের কামব্যাক এর কথা যেটা বললেন, সেটা ফিরে আসবে। কারণ দেখেন ২০ বছরের একটা কিশোর যেভাবে কাজ করতে পারবে, হ্যাঁ? তার মধ্যে যে এনার্জি থাকবে সেটা আসলে ৬০ বছরের একজন ব্যক্তির মধ্যে থাকবে না। এটা হচ্ছে রিয়েলিটি। এবং আমাকে সেই রিয়েলিটি মানতে হবে। আমি যদি ৬০ বছর বয়সেও প্রিটেন্ড করতে চাই যে আমি ২০ বছরের যুবকের মতো কাজ করতে পারি। হ্যাঁ, আপনি পারেন। আপনি পারলেও আপনি হচ্ছে জায়গা ছাড়বেন। কেন ছাড়বেন? কারণ আপনি না ছাড়লে তো এই সামনের জেনারেশনটা কাজ করতে পারবে না। তাদেরও তো অভিজ্ঞতা দরকার রয়েছে। আপনার অনেক অভিজ্ঞতা আছে। আপনি আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করেন। আপনি একদল লোক তৈরি করেন। হ্যাঁ? যারা এনার্জেটিক, যারা কাজ করতে চায়, যারা এই আদর্শকে ধারণ করে সামনের দিনগুলোকে ফেস করতে চায়, তাদেরকে তৈরি করেন। কারণ জি, আপনার মধ্যে ধন্যবাদ মিম। লং টার্ম হবে না। সেটা তো আপনাকে বুঝতে হবে। তো আওয়ামী লীগের নেতাদের আসলে এই বুঝার জায়গাটাতে আমি মনে করি ব্যাপক ঘাটতি রয়েছে এবং তাদের মধ্যে আসলে ইচ্ছার অনেক ঘাটতি রয়েছে। এই কারণে আসলে এত মাস হয়ে যাওয়ার পরেও আমাদের আসলে অনুঘটকের সাহায্য নিয়ে বলতে হয় যে ইউনূস এটা খারাপ করেছে, বিএনপির ওই মন্ত্রী এটা বলেছে। হ্যাঁ? কিন্তু আমি আসলে একটা রাজনৈতিক দল হিসেবে আমার জনগণকে কি ম্যান্ডেট দিচ্ছি এই মুহূর্তে ৫ই আগস্টের পরে এরকম কোন ম্যানিফেস্টো কি আওয়ামী লীগ থেকে এসেছে জনগণের প্রতি? আসে নাই তো। আমরা এখনো কম্পারিজন করতেছি। অর্থাৎ আমি কি এটা বলব যে খারাপের ভালো হচ্ছে এখন বর্তমানে আওয়ামী লীগ? মানে এই প্রশ্নটা কি আসে না? আপনি কি মনে করেন? আপনার মনে এটা আসে না যে তাহলে কি খারাপের ভালো হচ্ছে আওয়ামী লীগ? এজন্য আওয়ামী লীগকে আমি চুজ করছি? জি, ধন্যবাদ মিম। আপনি চমৎকার বলেছেন। আপনার প্রত্যেকটা কথা যদি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছেন তারা একবার শুনেন মন দিয়ে, আশা করি তারা একটা পথ বাতলে দেওয়ার কিংবা পাওয়ার চেষ্টা করতে পারেন। আমার প্রশ্ন হলো রাকিব আল শ্রাবণকে, একটা জঙ্গি উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এখানে একটা বিশেষ গোষ্ঠী কিংবা একটা বিশাল শ্রেণী ছিল বাংলাদেশের বর্তমান জেনজি প্রজন্ম। ফাতেমাতুজ জোহরা মিম যে প্রজন্মের জেনজি, সেই প্রজন্মের মানুষ। এই প্রজন্মকে ভুল বুঝিয়ে যেই প্যারিসের পীর সাহেব, আমেরিকার হুজুর সাহেব, তারা যে ভুল পথে ভ্রান্ত ধারণা দিয়ে তাদেরকে পরিচালিত করেছে, এই জেনজিদেরকে ভুল পথ থেকে সরিয়ে ঠিক পথে আনা, মুক্তিযুদ্ধের সঠিক শিক্ষা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের মধ্যে প্রবেশ করানো, বাংলাদেশ আওয়ামী লীগ যে গণমানুষের দল, জনমানুষের দল, শিক্ষার্থী বান্ধব একটা সংগঠন, এই জিনিসগুলা বোঝানোর জন্য কিংবা নতুন ভাবে আগানোর জন্য যে ধরনের পরিকল্পনা প্রয়োজন, এই অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ গত 17 মাসে কোনো ধরনের প্ল্যাটফর্ম সৃষ্টি করে নাই, কোনো ধরনের পদক্ষেপ তারা হাতে নেয় নাই। এমনকি এই যে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক, যারা দাবি করে থাকেন,
তাদেরকে খোদ বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা দেখতে পারে না, তাদের নাম শুনতে পারে না, উইদাউট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আরো বিশেষ কিছু মানুষ আছে যাদেরকে এখন পর্যন্ত তৃণমূলের মানুষ বিশ্বাস করে, তাদের উপর একটা আস্থা আছে। কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী, একটা বিশাল অংশ যাদেরকে তৃণমূল দেখতে পারে না, কথাটা বললে ভুল হবে, তাদের নাম পর্যন্ত শুনতে পারে না। এই গোষ্ঠীকে বাদ না দিয়ে, এই গোষ্ঠীকে অপসারণ না করে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নতুন কোনো পদক্ষেপ হাতেও নেয় কিংবা নতুন কোনো প্ল্যাটফর্ম সৃষ্টি করে, সেই ক্ষেত্রেও আপনার কি মনে হয় আওয়ামী লীগের তৃণমূল এবং জেনজি প্রজন্মের যে মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী অংশটা আছে, তারা আওয়ামী লীগকে বিশ্বাস করে তাদের পথে পা বাড়াবে, তাদের দিকে আগাবে? কি মনে হয় আপনার, রাকিব আল শ্রাবণ? জি, ধন্যবাদ বিপ্লব আপনাকে। আমি তাহলে হচ্ছে বাস্তবিক দুটো উদাহরণ দেই। সেটি হচ্ছে এই যে 5 আগস্টের যে ঘটনা ঘটেছে, সেখানে জেনজি প্রজন্মের অনেক বড় একটা অংশগ্রহণ ছিল, রাইট, এটা সঠিক। কিন্তু আপনি যদি দেখেন আহ অল্প কিছুদিনের মধ্যেই মোটামুটি বিএনপি যখন রাজনীতিতে সক্রিয় হলো এবং জামাত রাজনীতিতে সক্রিয় হলো, তো আমি যেহেতু অনলাইনে মোটামুটি চোখ রাখি, আমি বেশ কিছু বিএনপি ঘরানার অ্যাক্টিভিস্ট, ইয়াং একদম, মানে ইনফ্যাক্ট আমাদের যে বয়স আমাদের থেকেও 5-10 বছরের ছোট হবে, বাট খুবই মুক্তিযুদ্ধের পক্ষে ভালো বলে। তো যাই হোক, আমার ব্যক্তিগতভাবে এরকম একজনের পরিচয় ছিল। তো তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ, কিন্তু তুমি এই বিএনপির ঘরানার কিভাবে হলো? ওরা তো জামাতকে প্রতিষ্ঠিত করেছে, জামাতকে সাথে নিয়ে সরকার গঠন করে মন্ত্রণালয় দেয়, যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেয়। তারপরে ও আমাকে উত্তর আমাকে যেটা দিয়েছে, যে সেটা হলো ওরা একটা নেগেটিভ সৃষ্টি করেছিল। নেগেটিভটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ একপাক্ষিক মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, জিয়াউর রহমানের কথা স্বীকার করে না, বা বিএনপি যাদেরকে হাইলাইট করে তাদের কথা স্বীকার করে না, বঙ্গবন্ধুকে বেশি বেশি সামনে নিয়ে আসে, জাতীয় চার নেতার কথা বলে না, বা সিভিলিয়ান অন্যান্য যারা মুক্তিযোদ্ধা আছে এদের কথা বলে না। তো আমাদের কাছে মুক্তিযুদ্ধটাকে ভালো লাগে, কিন্তু আওয়ামী লীগের প্রতি বিতৃষ্ণা আসার কারণ আওয়ামী লীগের একপাক্ষিক ন্যারেটিভ। বললাম আচ্ছা ঠিক আছে, তো তাহলে এখন কি বুঝতে পারছো তুমি? কয় এখন এসে ভাই বুঝতে পারছি যে আসলে আওয়ামী লীগ যাদের কথা বলতো না, তাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী অনেক কর্মকাণ্ডই ছিল, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা আমাদেরকে জানানোর উদ্যোগটা নেয় নাই। মুক্তিযুদ্ধ তো সবাই মিলে করেছে, কিন্তু সেইখানে কিছু মানুষকে আওয়ামী লীগ কেন বাদ দিচ্ছে? যারা পরবর্তীতে মুক্তিযুদ্ধের দাবিদার করে বঙ্গবন্ধুকে অস্বীকার করে জামাতকে সাথে নেয়, যুদ্ধাপরাধীদের সাথে নেয়, তাদের বিষয়টা ভিন্ন, তারা স্বার্থপর। কিন্তু আওয়ামী লীগ কেন স্বার্থপর হলো? ওকে, তার মানে সামারিটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ যাকে যাকে অ্যাভয়েড করছে, কেন অ্যাভয়েড করছে, এই বিষয়টা হচ্ছে তরুণ প্রজন্ম জানতে চায়, লজিক্যাল আনসার চায়। সত্যি বলতে এই উদ্যোগটা আওয়ামী লীগের পক্ষ থেকে অবকাঠামো ভিত্তিক ভাবে তো দূরের কথা, ব্যক্তি পর্যায় থেকেও কখনো গ্রহণ করা হয়নি। শুধুমাত্র একটা মানুষ বুঝেছিলেন, সৈয়দ আশরাফ সাহেব, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। কিন্তু উনি যতদিনে বুঝেছেন সেটা নিয়ে কাজ করবেন, ততদিনে তিনি আওয়ামী লীগ থেকে দূরে সরে গিয়েছেন। মানে আপনি যেটা বললেন যে জেনজেট প্রজন্ম মুক্তিযুদ্ধ থেকে দূরে, না, আসলে ভুল। তারা ভুল নেগেটিভের কারণে আওয়ামী লীগের প্রতি কিছুটা বিতৃষ্ণা এসেছে, কিন্তু তার মানে এই না যে তারা মুক্তিযুদ্ধ থেকে দূরে চলে গিয়েছে। যদি দূরেই চলে যেত, তারা বিএনপির দিকে ঘেঁষতো না, তারা হয়তোবা সবগুলোই হচ্ছে জামাতের দিকে, তা না হলে এনসিপির দিকে যেত। তা কিন্তু যায়নি। আপনি এখনো যদি আমার সাথে কথাবার্তা শেষ করে অনলাইন জগতে ঢোকেন, বিএনপিতে দেখবেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, জামাতের বিরুদ্ধে কথা বলে, এবং তাদের এই অযথা অকারণ যে নেগেটিভ গুলো আছে, এই নেগেটিভ গুলো তারা কন্টিনিউ ডিবাঙ্ক করছে বিএনপির হয়ে। তার মানে জেনজেট প্রজন্মের প্রতি হতাশ হওয়া যাবে না। আসলে আমাদের সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমাদের কানেকশনটা এই যে জেনজেট প্রজন্ম। এবং আপনি যদি দেখেন এই যে অনলাইনে যে গ্রুপগুলো কাজ করছে আওয়ামী লীগের পক্ষে, এবং সর্বপ্রথম যারা ভয়েস রেজ করেছে, আমি তাদের এই মুহূর্তে মেনশন করতে চাচ্ছি না, কিন্তু আপনি হয়তো জানেন একটা গ্রুপের নাম বলি ক্রেক প্লাটুন। এটার উদ্যোক্তা কারা? সিনিয়র কেউ না জেনজেট? অবশ্যই জেনজেট। এবং অনলাইন লেভেলে আপনি যদি আওয়ামী লীগের কাছে কোনো সাপোর্ট চান, আসলে পাবেন না। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, আমি আরেকটু খোলামেলা বলি, তারা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টও না, তারা একেবারে স্কুল কলেজের, খুবই ইনিশিয়াল স্টেজের। একটা কথা আমি আপনাদেরকে বলি, একটা অনলাইন প্ল্যাটফর্ম চালাইতে গেলে লজিস্টিক অনেক সাপোর্ট লাগে, অর্থনৈতিক একটা ব্যাপার থেকে যায়,
কিন্তু এই যে নেরেটিভ দাঁড় করানো, ক্র্যাক প্লাটুনের মতো অসংখ্য প্ল্যাটফর্ম আছে, আপনারা কি বলতে পারবেন বুকে হাত দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ক্র্যাক প্লাটুন কিংবা ক্র্যাক প্লাটুনের মতো যতগুলা গ্রুপ আছে কিংবা যারা অনলাইনে কাজ করতেছে, এই যে জেনজি, একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। ফাইজাকে নিশ্চয়ই আপনারা চেনেন, যে মেয়েটা 18 বছর বয়স, তাকে গ্রেফতার করা হয়েছে। আজ অবধি তার কোনো জামিন হয়নি। এটা কিন্তু স্পষ্টত আন্তর্জাতিক যে আইন কানুন আছে সবকিছু বিঘ্নিত করে অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেফতার করেছিল। এখন নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে, ফাইজাকে ছাড়ানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রকার পরামর্শ দেওয়া বলেন কিংবা সহায়তা করেনি। আমি ব্যক্তিগতভাবে ফাইজার মার সাথে কথা বলেছি। তাহলে এই যে জেনজি প্রজন্মকে আপনারা, আওয়ামী লীগের যারা হাইকমান্ড দাবি করেন কিংবা আওয়ামী লীগের নীতি নির্ধারকরা জেনজি প্রজন্মকে আনবেন, গোটা একটা প্রজন্মকে বাদ দিয়ে তো আপনারা রাজনীতি করতে পারবেন না। জেনজিকে তো বাংলাদেশের রাজনীতি থেকে আমি আপনারা এখানে ফেলে বিপ্লব দিয়ে হাসান, আমি দিতে পারবেন আমি না। একটু অ্যাড করতে চাই এখানে। আহ হ্যাঁ, রাজনীতি তো করতে পারবেন না, এটা হচ্ছে বাস্তবতা। আর আপনি এই বাস্তবতার বাইরে গিয়ে একটা কাল্পনিক জগতে আছেন যে জেনজিকে দরকারই নাই। অর্থাৎ আপনি সেই ওল্ড মংদের সাথে, হ্যাঁ, ওল্ড গার্ডসদের সাথে আপনি হচ্ছে সে সবকিছু শেয়ার করবেন, পলিটিক্স শেয়ার করবেন। হ্যাঁ, এই যে শেয়ারিং এর যে ব্যাপারটি রয়েছে আপনি সেটা করতে চাচ্ছেন। আপনার মনে হয় না যে তারা আসলে রিয়েল মানে রিয়েলিটিটা বুঝতে পারতেছে না? তারা আসলে সেই ফ্যান্টাসি জগতের মধ্যে এখনো ঘুরছে। অর্থাৎ তারা যে দীর্ঘ বছর ক্ষমতায় ছিল এবং ক্ষমতার খুব কাছে ছিল, যেই থেকে যে তাদের এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে, সেখান থেকে তারা আসলে গত ১.৫ বছরও বের হতে পারেন নাই। এবং বের হতে পারেন নাই বলেই এই যে যে সকল গ্রুপগুলো এখন কাজ করছে, অনলাইন অ্যাক্টিভিটি করছে, সেগুলোকে হচ্ছে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাদের মধ্যে এক ধরনের সমন্বয় তৈরি করা, হ্যাঁ, তাদের পয়েন্টস এন্ড কনস যেটাই হোক, হ্যাঁ, প্রোস কনস যেটাই হোক, সেটা হচ্ছে গিয়ে দেখা, হ্যাঁ, ভালো খারাপ। কেউ যদি আসলে অ্যাক্টিভিজম করতে গিয়ে নেগেটিভিটি ছড়ায়, তাকেও হচ্ছে গিয়ে বোঝানো, বা কেউ যদি অ্যাক্টিভিজমের নামে হয়তো সে বুঝতে পারছে না এটা একটা গুজব, সেটা করছে, তাকে একটু গাইড করা। আপনি ফাইজার কথা বলেছেন, ফাইজাকে যদি খুব ভালোভাবে মানে গাইড করা যেত, হ্যাঁ, ওভাবে যদি তৈরি করা যেত, তাহলে ফাইজা একজন মুক্তিযুদ্ধের প্রকৃত সৈনিক হয়ে উঠতে পারতেন। হ্যাঁ, তিনি ইতিহাসটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেন। তার সাথে আরো যে ১০-২০ জন মানুষ রয়েছে তার সার্কেলের বা তার এইজের, তারা হচ্ছে ইন্সপায়ার্ড হতো। হ্যাঁ, তারা ৭১কে ধারণ করতো, হ্যাঁ, তারা বাংলাদেশকে ধারণ করতো। সেটি কিন্তু হয়নি। সেটি না হওয়ার পিছনে অন্যতম দায় কার? এবং বলবে যে সব দায়ী কি তাহলে আওয়ামী লীগের? অবশ্যই আওয়ামী লীগের। কেন? আপনি যখন বলেন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, আপনি যখন বলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি গণমানুষের জন্য, হ্যাঁ, আপনি যখন বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে পেশাজীবী মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, আপনার দায় তো তখনই তৈরি হয়ে যায়। আপনি যখন দাবি করছেন তখনই আপনার দায় তৈরি হয়ে যায়, এবং আপনার দায় সকল রাজনৈতিক দলের থেকে অনেক বেশি। এবং সেই দায়িত্ব থেকে আসলে আপনার দায়িত্বশীল আচরণটা করতে হবে। আমরা যখন দেখছি আপনারা আসলে দায়িত্বশীল জায়গা থেকেও দায়িত্বশীল আচরণ করছেন না, তখন আমরা আসলে হতাশাগ্রস্ত হচ্ছি। এবং আমি আরেকটা স্পষ্ট করে বলতে চাই যে জেনজিদের সাথে আসলে যেটা হচ্ছে, একে তো একটা জেনজি, এই জেনারেশনটা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড। এটাকে আমি একটা ট্রানজিশন পিরিয়ড হিসেবে মনে করি। আগের যারা যেই জেনারেশন আছেন এবং পরবর্তী যারা জেন আলফা আসতেছেন, এর মাঝখানে পড়ে গেছে হচ্ছে জেনজি। এবং তারা একটা বিপ্লব করেছে, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে। আপনি দেখবেন বিভিন্ন দেশে কিন্তু যে ধরনের পলিটিক্যাল চেঞ্জেস আসছে, তার পিছনে কিন্তু জেনজিরা রয়েছে। অর্থাৎ জেনজি মানে হচ্ছে এই এইজটা, হ্যাঁ, এই তরুণ মানুষগুলো যারা হচ্ছে কিনা তাদের এনার্জিটা দিতে পারে। হ্যাঁ, এখন আমি বলি জাহাঙ্গীর কবির নানকের যে সময় হচ্ছে সে ইয়াং ছিলেন, সেটাও তার জেনজি এজ। সে তরুণ ছিলেন। এখন একটা মানুষ তো সারা জীবন তরুণ থাকবেন না, তাই না? আমি এখন তরুণ আছি, আমি ২০ বছর পরে তরুণ থাকবো না। এটাই হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতা তোকে মানতে হবে। আমি যখন ভাবছি যে আমি এটা মানবো না, আমি আসলে সেই লেজে গুবরে যেগুলো আছে সেগুলো নিয়েই হচ্ছে গিয়ে সামনে আগাবো। ওটার সাথে তো আপনি হচ্ছে ওই যে জেন আলফাকে কানেক্ট করতে পারবেন না। জেন আলফাকে দেখি নাই ৩২ নম্বরে গিয়ে ইটের টুকরা সংগ্রহ করছে নিজন? করছে তো। আমরা হয়তো ভাবছি যে ইতিহাস থেকে হয়তোবা ওরা ছিটকে পড়েছে। না, ওরা আমাদের থেকেও, আপনাদের থেকেও ভালোভাবে ইতিহাসটা জানার চেষ্টা করছে। তাদের মধ্যে আগ্রহ আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে রিকগনিশন দিচ্ছেন না, জায়গা দিচ্ছেন না। তারা যে তাদের কথাটা বলবে, সেই কথা বলার জায়গাটা আপনারা তৈরি করে দিচ্ছেন না। আপনি যখন জায়গা দিবেন না, তখনই তাকে কেউ না কেউ গ্রাব করে নিয়ে যাবে তার দলে।
অর্থাৎ এই যে জি। জনগোষ্ঠীটা এটা কেউ না কেউ হচ্ছে চুরি করে নিয়ে যাবে। কারণ আপনি সেটা সুযোগ দিচ্ছেন এবং আপনি বলবেন যে চুরি করে নিয়ে গেলে আমার কি করার আছে? আপনার অনেক কিছু করার আছে। কারণ আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বলছেন, আপনি গণমানুষ বলছেন এবং বলছেন যে বাংলাদেশের ইতিহাস হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। তখন আপনার অনেক দায় আছে, অনেক দায়িত্ব আছে এবং দায়িত্বশীল আচরণটা আপনাকে করতে হবে। মিমের সাথে আর একটু হ্যাঁ, হ্যাঁ। তথ্য যোগ করতে চাই, তারেক হাসান হ্যাঁ, বিপ্লব। হ্যাঁ, শিওর, শিওর। আপনি হ্যাঁ। জুলাই আন্দোলনগুলো যদি খেয়াল করে থাকেন, আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সারা দেশের প্রত্যেকটি বিভাগে কিন্তু আন্দোলন হয়েছে। একমাত্র বৃহত্তর ময়মনসিংহে মহিতুর রহমান শান্ত ভাই এই জেনজেটকে ফেস করার এবং এই আন্দোলনকে ফেস করার সাহস দেখিয়েছিলেন। এবং রাকিবুল হাসান মজার এটার বিষয় কারণ হচ্ছে, হচ্ছে আমি একটু বলি। কারণ আপনি যার নাম বলেছেন আমি তার বক্তব্য শুনেছি সোশ্যাল মিডিয়াতে। কারণ তিনি সারাক্ষণ হচ্ছে ওই ১৯৭১ এর গদবাঁধা ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই মুখস্থ ইতিহাস, মানে মুখস্থ ইতিহাস বলতে আমি বুঝাতে চাচ্ছি যে সংসদের মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে যেখানে আপনার কথা বলার সময় থাকে ৫ মিনিট, আপনি ৪ মিনিট ৫০ সেকেন্ডই কথা বলেন হচ্ছে গিয়ে আমার ইতিহাস নিয়ে। অবশ্যই বলবেন। কিন্তু আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে হচ্ছে সংসদে আসছেন, আপনাকে সে কথাটি বলতে হবে। আপনার বর্তমান সমস্যা নিয়ে কথা বলতে হবে। আপনি যদি ইতিহাসের কথাই বলেন ১০ মিনিট আর আপনার সময় থাকে ১২ মিনিট আর ২ মিনিটে আপনি বর্তমান সমস্যা কি বলবেন? আপনি যার নাম বলেছেন তিনি তার বক্তব্যে বারবার করে বোঝানোর চেষ্টা করেছে যে কেন আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে দরকার, কেন শেখ হাসিনাকে দরকার, কেন শেখ হাসিনাকেও বঙ্গবন্ধুর মতো সার্বজনীন করা দরকার ছিল। কারণ বিএনপি, আওয়ামী লীগ বলেন বা অন্য কোনো রাজনৈতিক দল বলেন, শেখ হাসিনা যুগে যুগে ওই ১০০ বছরে একটাই আসবে, বঙ্গবন্ধু একটাই আসবে। এগুলো আসলে ওই ৫-১০ বছর পর পর সৃষ্টি হয় না। এগুলো ইতিহাসে একটা দুটো সৃষ্টি হয়। তো শেখ হাসিনাকে কেন সেই জায়গাটিতে আসতে দেওয়া হয়নি? এই প্রশ্ন তো আসলে আমাদের সবার, আমাদের এই জেনারেশনের সবার সেই প্রশ্ন। কেন যে এত কাজ আমি করেও, শেষ এত করছি উন্নয়ন সেখানটাই, বিভিন্ন ন্যারেটিভ যে আমি এবং শেষ করছি তো করা হয়েছে সেটার কারণটা তো আসলে আমাদেরকে বুঝতে হবে যে এটার পিছনে কি। আমরা তো সবকিছুর শেষে সোজা গিয়ে দোষ দেই এটা হয়তো শেখ হাসিনার দোষ, শেখ হাসিনা করেছে। শেখ হাসিনা তো একা সবকিছু করতে পারবেন না, কারণ উনি তো মানুষ, ওনার লিমিটেশন আছে। কিন্তু ওনাকে কেন সার্বজনীন করতে পারলাম না? হ্যাঁ, আমরা কেন বঙ্গবন্ধুকে কুক্ষিগত করেছি, বঙ্গবন্ধুকেই কেন আমরা সবার বন্ধু করতে পারলাম না? সেই ব্যর্থতা তো আমাদের। এখন আপনি বলেছেন শান্ত ভাইয়ের কথা, এরকম শান্ত কেন আওয়ামী লীগে ১,০০০ হলো না? হ্যাঁ, ৩০০ আসনে ৩০০ শান্ত কেন তৈরি হলো না? জি, আমি সেই প্রসঙ্গেই যাচ্ছিলাম আসলে, যে হ্যাঁ, শান্ত ভাই তখন ৫ আগস্টের পরে যখন এই পরিস্থিতি হলো, তারপর একদিন তার গল্পগুলো আমার শোনার সুযোগ হয়েছিল। তিনি যেটা বলতেন, এই জেনজেট জেনারেশনের সাথে ময়মনসিংহ এর একটা বিখ্যাত পার্ক আছে, আপনার হচ্ছে জয়নুল আবেদিন পার্ক, নদীর পাড়ে, একদম ব্রহ্মপুত্র নদীর পাড়ে। উনি প্রত্যেক দিন ২ থেকে ৩ ঘন্টা সময় হচ্ছে জেনজেট প্রজন্মের সাথে ব্যয় করতেন। ওদের ভাষা বোঝার চেষ্টা করতেন, কি বলতে চায়, কেন বলতে চায়, কিভাবে চিন্তা করে সেটা বোঝার চেষ্টা করতেন। এটা নিয়ে শুনতাম বৃহত্তর ময়মনসিংহের যে সিনিয়র আওয়ামী লীগ নেতাকর্মী আছে প্রতিনিয়ত ওনাকে ট্রোল করতো এবং হচ্ছে ওনাদেরকে বাচ্চাদের নেতা বলতো, যে আসলে ভুলেও ভুলে ওনার বয়সটা একটু বেড়ে গিয়েছে, ওনার আসলে পরে জন্মানো উচিত ছিল। এই ধরনের কথা নাকি তাকে শুনতে হয়েছে। কিন্তু আপনি সারা দেশে যদি খেয়াল করেন, আমি দেখেছি এক শান্ত ভাই ময়মনসিংহটাকে শান্ত রেখেছিলেন শেষ দিন পর্যন্ত। সত্যিই শান্ত ছিল এবং মেটিকুলাস ডিজাইনের আওতায় একটা হত্যাকাণ্ড ঘটেছিল, তারপরেও সেটা নিয়ে স্পষ্ট বিতর্ক আছে এবং সেটার পক্ষে প্রমাণ আছে। এবং সারা দেশে আমি কোথাও দেখিনি অনেক বড় বড় নেতা ইতিহাস ভূগোল সব গুলিয়ে খেয়ে ফেলেছেন, একজনকেও দেখি নাই যে সরাসরি তাদের সাথে ডিল করার মতো ক্ষমতা রাখেন। কাউকে ডিল করতে দেখিনি, অনলি শান্ত ভাই ছিলেন। তো আমি মানে যেটা বলতে পারি, ছোট মুখে বড় কথা বলা মানায় না। এই যে জুলাইয়ে সবাই তো ব্যর্থ হননি, কিছু না কিছু এলাকা তো শান্ত ছিল, কিছু এলাকায় জেনজেট ভায়োলেন্ট হয়নি বা ভায়োলেন্ট হতে যেও কারো না কারো কথাতে থেমে গিয়েছে। সিনিয়র নেতারা যদি আমাদের মতো জেনজেট প্রজন্ম বা একটু সিনিয়র প্রজন্মকে যদি বিশ্বাস না করতে পারে, জায়গা নাও দিতে পারেন, অন্তত এই যে শান্ত ভাইদের মতো যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে তো একটু আলাপ করতে পারেন, যে শান্ত তুমি কিভাবে সামলাইছিল আমার একটু বোঝাও। ওনারা তো সমপর্যায়ের কলিগ, ওনাদের না, মধ্যে আশা করি এই তথ্য আপনার অভিজ্ঞতা শেয়ার করাটা কোনো। আপনার কথাকে কেন্দ্র করে আমি একটা কথা বলতে চাই। এটা কেন জি, হয়নি? কারণ হচ্ছে দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকতে, থাকতে আ আমাদের আমরা দেখেছি যে একদল নেতাদের মনোভাবটা এরকম হয়ে গিয়েছিল, তারা সব জানে এবং তারা যেটা বলে সেটা একটা প্রিসিডেন্ট। হ্যাঁ? এই যে নিজেকে বড় মনে করা এটা একটা রোগ এবং আমি মনে করি তারা হচ্ছে এই রোগে আক্রান্ত রোগী। হ্যাঁ? তাদের যে ধরনের মানসিক ট্রিটমেন্ট দরকার আছে
এটা আমরা মনে করছি। অর্থাৎ আমরা যেহেতু এটা মনে করছি, তাদেরও এটা মনে করতে হবে এবং তারপরে আসলে মাঠে আসতে হবে। তারা যদি মনে করেন যে ভবিষ্যৎ রাজনীতিতে তারা প্রাসঙ্গিক থাকতে চান, তাহলে অবশ্যই তাদেরকে এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আসতে হবে। এবং তারা যদি মনে করেন যে আসলে আমরা এই জেনারেশনকে বাদ দিয়ে আবার নতুন বাংলাদেশ তৈরি করতে পারবো, তাহলে আমি আবারও বলবো সেই একই কথা, তারা এখনো সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডেই আছে। হ্যাঁ? যে ওয়ার্ল্ড থেকে না বের হলে বাস্তবতা বোঝা যাবে না। কারণ আমি জি, স্পষ্ট করে বলতে আমেরিকা থেকে আপনি ঢাকার ওয়েদার বুঝবেন না। আপনি লন্ডনে বসে ঢাকায় কতটা ট্রাফিক আছে এটা আপনি বুঝবেন না। আর ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, সরি। তো ঢাকাকে যদি কন্ট্রোল না করতে পারেন, আপনি বাংলাদেশকেও কোনদিন কন্ট্রোল করতে পারবেন না। আমি কন্ট্রোল বলতে আসলে মারামারি হানাহানি বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি জনগণের ম্যান্ডেট। আপনাকে জনগণের ম্যান্ডেট নিতে হবে। আপনি বলছেন আপনি গণমানুষের দল, তাহলে সেই গণমানুষকে আপনার সাথে সম্পৃক্ত করতে হবে এবং সেটা বিভিন্নভাবে, হ্যাঁ? কাউকে বাদ দিয়ে নয়। কোনো একটা শ্রেণীকে বাদ দিয়ে আপনি একটা ম্যান্ডেট তৈরি করতে পারবেন না। মিমের কথার প্রেক্ষিতে একটি কথা বলতে চাই, সেটি আরেকটি বিষয় হচ্ছে জুলাই আরেকটা ঘটনা ঘটেছিল। নোয়াখালীর এমপি ভদ্রলোক আকরামুল হোসেন যে ছিলেন, তিনি শুধুমাত্র সমাবেশ ডাকার সাহস পেয়েছিলেন এবং প্রচন্ড মানুষজন সেখানে এসেছিল। বাকি এবং শান্ত ভাইয়ের এলাকা, বাকি 298টি এলাকার কোন এমপি এত পুর খাওয়া রাজনীতিবিদ কি হতে যাচ্ছে সেটি বুঝতে পারেননি। আর আরেকটা হচ্ছে আপনার ওই কি বলে আলাদিনের চেরাগ বলবো নাকি শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা টপিক পেয়ে গিয়েছে। সেটা হয়েছে কি, ইউনূস সাহেব হচ্ছে এই মাহফুজকে নিয়ে আমেরিকাতে গেলেন। উনি যা বললেন মেটিকুলাস ডিজাইন, আওয়ামী লীগের নেতা কর্মীরা হচ্ছে সিনিয়র নেতারা বিশেষ করে পেয়ে বসেছে, হ্যাঁ আমাদের পতন তো হয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। মানে আমাদের 15 বছরের কোনো ব্যর্থতা নাই, 15 বছরে আমাদের কোনো দোষ নেই, আমরা সবকিছু ঠিকঠাক ভাবে করছি, শুধুমাত্র মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদের পতন হয়েছে। তা না হলে সারাটা জীবন জনগণ আমাদের মাথায় করে রাখতো। হ্যাঁ, এখন যদি আমরা আন্তর্জাতিক ভাবে জনগণকে সাথে নিয়ে না, আমি বলেছিলাম আসলে ভুল হয় না একমাত্র ঈশ্বরের এবং ভুল ঋষিরা করেন না। আর আরেক দল আছে শয়তান মনে করেন আসলে আমার কোনো ভুল নাই। যিনি একজন মানুষ তিনি বিশ্বাস করেন যে আমার ত্রুটি বিচ্যুতি থাকবে, আমি মানুষ, আমি সামাজিক জীব, আমার ভুল হবে এবং আমি সেই ভুলটাকে যদি স্বীকার করতে না পারি, হ্যাঁ, তাহলে জনগণ আমাকে কেন বিশ্বাস করবে? জনগণ তো আমাকে মানুষ হিসেবে জানে, শয়তান হিসেবে ওই তো সুযোগ একটা পেয়েছে মেটিকুলাস ডিজাইন, তারা মেটিকুলাস ডিজাইন পেয়েছে ওদের পিন্ডি বুদুর ঘাড়ে। এবং বিএনপি এবং জামাত যেহেতু ব্যর্থতার পরিচয় দিচ্ছে শাসন করতে, যে ইউনূস তো ব্যর্থ হয়েছে, বিএনপি অলরেডি ব্যর্থ হতে শুরু করেছে। তো ওই যে পেছনে আছে মেটিকুলাস ডিজাইন, আর কি লাগে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের? সব দোষ এই মেটিকুলাস ডিজাইনের চক্রান্তকারীদের। হ্যাঁ, এবং ওই যে যারা সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল তাদের, ওই ডোনাল্ড ব্লুয়ের, পিটার হাস এদের। হ্যাঁ, আচ্ছা, ওকে ঠিক আছে, তাহলে তারা তো মোটামুটি পিটার হাস তাদের কোম্পানির ডিল পেয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমেরিকা তাদের পছন্দ মতো পররাষ্ট্রমন্ত্রী বসাতে পেরেছে, তারেক জিয়া দেশে চলে এসেছে। ওকে, তাহলে তো এখন আর কথাই নেই, আমেরিকার সাথে ডিল করে তাও তো দেশে চলে আসেন, আসেন না। আমেরিকাকে এটা বোঝান, আমাদের জেনজেটকে তো বুঝাইতে পারবেন না। ওকে, আমাদের বোঝানোর দরকার নাই, আমাদেরকে আপনারা কর্মচারী মনে করেন যে হ্যাঁ আওয়ামী লীগ এমন একটা দল, আমরা কিছু করি বা না করি মানুষ নিজে থেকে আওয়ামী লীগ করবে। ওকে, আমাদেরকে মূল্যায়নের দরকার নাই। কিন্তু আমেরিকা যেহেতু সব পেয়ে গেছে, তাদের পছন্দের ডিল, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট পেয়ে গিয়েছে, তারপরে হচ্ছে তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমাদের আমদানি করতে হবে, আইএমএফ তাদের ইনস্ট্রাকশন আমাদের উপর পুনঃস্থাপন করতে পেরেছে। এবার তাদেরকে যে বোঝান যে তোমরা সব পেয়ে গিয়েছো, বোঝায় হলে দেশে আসেন কাইন্ডলি। এখন তো আর আমেরিকার চাওয়া পাওয়ার কিছু নাই, তারা আওয়ামী লীগকে আটকাবে না। এরকম সাহস আওয়ামী লীগের আর নাই যে হচ্ছে আমেরিকার ডিল ক্যান্সেল করবে বা পিটার হাসের ডিল ক্যান্সেল করবে। তাহলে আমেরিকাকে বোঝায় দেশে আসেন, যদি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সব হয়ে থাকে। ধন্যবাদ। আপনাদের দুজনের কথা খুব মন দিয়ে শুনছিলাম, অনেক চমৎকার কিছু বিষয় সামনে আনছেন। আমার একটা বিষয় খুব বলতে ইচ্ছা করছে, যদিও কথাটা বলা ঠিক হবে কিনা জানি না। স্বাধীনতার পর বলবো না, আমি যদি বলি দীর্ঘ 21 বছর পর যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার মসনদে আসলো 96, এরপর আবার একটা শাসন, দুঃশাসন, সেনা শাসন, এরপর 2008 সাল 9 সাল ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ কি তরুণ নেতাদেরকে মূল্যায়ন করেছে? যারা 90-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তারা কি আদৌ ভালো জায়গায় আসতে পেরেছিল? আমি সেই প্রসঙ্গ বাদ দিয়ে দিলাম। 2010 সালের পর থেকে
যারা বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, শীর্ষ নেতা কিংবা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে ছিলেন, আমরা তো বলি বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। মিম একথা আপনি একটু আগে বলেছেন। তাহলে ছাত্রলীগের মূল নেতৃত্বকে কেন মূল্যায়ন করা হয়নি পার্টিতে? কেন গত 16 বছরের শাসনামলে ছাত্রলীগের যারা সাবেক নেতাকর্মী ছিল, যারা প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী, যারা জেনজিদের সাথে কানেক্টেড হইতে পারত, তাদেরকে কেন দূরে সরিয়ে রাখা হলো? কারা, কোন সেই গোষ্ঠী, কোন সেই চক্র ছাত্রলীগকে দূরে সরিয়ে রাখলো? আপনি খেয়াল করেন বিএনপির মন্ত্রিসভা, আপনি খেয়াল করেন বিএনপির যে এমপি প্রার্থী যারা হয়েছে, ম্যাক্সিমাম ছাত্র দলের সাবেক নেতা, তাদের ব্যাকগ্রাউন্ডে ছাত্র দল আছে। তাহলে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা কেন্দ্রীয় কমিটি 81 সদস্যের, এইখানে ছাত্রলীগের কয়জন নেতা আছেন? এইখানে আমলাতন্ত্রের বড় বড় আমলারা, সাবেক সেনা কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী। বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো কর্পোরেট প্রতিষ্ঠান না, বাংলাদেশ আওয়ামী লীগ তো গণমানুষের দল। মিম আপনি বলছিলেন আওয়ামী লীগ গণমানুষের দল। যদি এই দল গণমানুষের দল হইতো, যদি এই দলের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা অব্যাহত থাকতো, যদি এই দল ছাত্রলীগকে মূল্যায়ন করত, মহিতুর রহমান শান্তির কথা বলতেছিলেন, শান্তর মতো কেন অসংখ্য নেতাকে বাংলাদেশ আওয়ামী লীগ সামনে আনলো না? কারা আনতে দিল না? কোন সেই দুর্বৃত্ত শ্রেণী? এখানে কি আমলাতন্ত্র বাধা দিয়েছে? এখানে কি আওয়ামী লীগের হাইকমান্ড বাধা দিয়েছে? নাকি এখানে আন্তর্জাতিক বিভিন্ন চক্র ছিল? আপনাদের দুইজনের কাছে আমার এই প্রশ্নটা, কেন বাংলাদেশ আওয়ামী লীগ তরুণ প্রজন্মকে সামনে আনতে পারলো না? আসলে এইটা কোনো আমলাতন্ত্র না, এইটা কোনো বিদেশি চক্র না, এটা আমার দেশেরই যুগ যুগ ধরে একটা সিস্টেম, হ্যাঁ, একটা সামাজিক কাঠামো তৈরি করা হয়েছে, একটা রাষ্ট্রীয় কাঠামো তৈরি করা হয়েছে, যেটা আসলে সেই ওল্ড গার্ডস, হ্যাঁ, সেই একটা প্রজন্ম যারা আসলে তাদের জায়গাটা বছরের পর বছর ধরে রেখেছে, কুক্ষিগত করে রেখেছে, যাতে করে সেখান থেকে কোনো তরুণ নেতৃত্ব না তৈরি হতে পারে, হ্যাঁ, যাতে করে তারা তাদের জায়গা ধরে রাখতে পারে। এই ধরনের নোংরা পলিটিক্স তারা করেছে। তারা কোনো ধরনের পলিটিক্যাল স্পেস ক্রিয়েট করেন নাই যে আজকে আমি যদি না থাকি পার্টিতে, আগামীকাল আসলে এই পার্টির দায়িত্বটা কে নিবে। হ্যাঁ, তারা ইচ্ছে করে এটা করেন নাই, শুধুমাত্র তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য। মিম আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন, এখানে কি শেখ হাসিনার দায় নেই? আপনি কি মনে করেন এখানে কি উনার দায় নেই? উনি তো দলের প্রধান ছিলেন। এটার উত্তরটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু, আমরা বলি তিনি কিন্তু নীলকণ্ঠী, তিনি অনেক বিষ হজম করেছেন, তিনি অনেক কিছু ত্যাগ করেছেন বৃহৎ স্বার্থের জন্য। তিনি হয়তো আওয়ামী লীগের জন্য না, এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য, এই দেশের সাধারণ নাগরিকদের জন্য তিনি অনেক কিছু ত্যাগ করেছেন। তিনি অনেক কিছু দেখেছেন, কিন্তু নীরব থেকেছেন শুধুমাত্র এই দেশের জনগণের জন্য। সেটা করতে গিয়ে নিজের দলের কর্মীদের অনেক ক্ষতি হয়েছে, নিজের দলের তৃণমূল ধ্বংস হয়ে গেছে। তবুও সান্ত্বনার জায়গাটা হচ্ছে এখানে যে সাধারণ জনগণ একটু শান্তিতে ছিল, এবং শান্তিতে ছিল কিনা সেটার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাই যে গত 3-4 দিন ধরে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে টিসিবির গাড়ির পিছনে কিভাবে হুমড়ি খেয়ে আসলে এই শ্রমজীবী মানুষরা দৌড়াচ্ছে এবং তাদেরকে জুতা পেটা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এরকম একটা দৃশ্য কিন্তু গত 17 বছরে কেউ দেখাতে পারবে না। এটা হচ্ছে শেখ হাসিনার অর্জন। হ্যাঁ, এবং আপনি বললেন না যে শেখ হাসিনার ব্যর্থতার জায়গাটা হচ্ছে ওইখানে যারা আসলে শেখ হাসিনাকে চেয়েছে ব্যর্থ প্রমাণ করতে, তারা কিছুটা হলেও সফল হয়েছে 5ই আগস্টের পরে। হ্যাঁ, এই বাস্তবতা তারা দাঁড় করিয়েছে। দলের মধ্যে কারা শেখ হাসিনাকে ব্যর্থ করতে চেয়েছে, যারা সফল হয়েছে তারা কারা? মানে কি মনে হয় আপনার, তারা কে হতে পারে? তারা আসলে সেই ব্যক্তিরাই যারা আসলে সেই গণভবনেই থাকতেন, সেই শেখ হাসিনার আশেপাশেই থাকতেন, এবং তারা শুধু গণভবনে ছিলেন না, তারা প্রত্যেকটি বিভাগেও তাদের নির্দিষ্ট কিছু কাল্ট ছিল। যেখানে আসলে শেখ হাসিনাকে কাল্ট তৈরি করা উচিত ছিল, সেখানে সেটা না হয়ে ব্যাপারটা এরকম হয়েছিল যে তারা একটা গোষ্ঠী, তারা এই বাংলাদেশের বিভিন্ন বিভাগে নিজের এক একটা কাল্ট হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, তাদের কথাই শেষ কথা। এবং সেই তৃণমূলের কর্মী বলেন বা সেই বিভাগীয় নেতাকর্মীরাও পর্যন্ত নেত্রীর এই যে শেখ হাসিনার কাছে যেতে পারতেন না। হ্যাঁ, তাদের সমস্যাগুলো বলতে পারতেন না। আপনি নিজেও তো রাজনীতির মধ্যে ছিলেন দীর্ঘ সময়, আপনিও দেখেছেন এই বাস্তবতা। এখন আপনিও যা জানতে চান, আমিও সেটাই জানতে চাই, এবং সেটা আসলে জানতে হলে আমাদের আসলে অনেক প্রশ্ন করতে হবে, নিজেদেরকেও প্রশ্ন করতে হবে, আর
মানুষকেও প্রশ্ন করতে হবে। তাহলে আসলে বুঝতে পারবো যে সমস্যাটা কোথায়। এবং এই সমস্যাকে সমাধানের জন্যে আমরা শুধু ভাবি কি যে শেখ হাসিনা হয়তো এই সমস্যার সমাধান করতে পারবেন। তিনি যদি পারতেন তাহলে গত ১৭ বছরেই পারতেন। তো এখন এখনো যদি আমরা মনে করি যে এটা আসলে শেখ হাসিনাই সমাধান করবে এবং শেখ হাসিনারই দায়িত্ব, তাহলে আমরা আসলে ভুলে আছি। আমাদের আসলে শেখ হাসিনাকে সাহায্য করা দরকার। কিভাবে সাহায্য করা দরকার? আমাদের আসলে একটা ক্যাম্পেইন তৈরি করা উচিত। আমাদের আসলে আওয়াজ তৈরি করা উচিত। হ্যাঁ, আমাদের আওয়াজের জোরেই শেখ হাসিনাই ওই দাবিটা তুলতে পারবে যে তৃণমূল চাচ্ছে না। তৃণমূলের দাবি এইটা। কর্মীদের ম্যান্ডেট এইটা। ঠিক আছে? এই সাহায্যটা আমাদের শেখ হাসিনাকে করতে হবে। আমাদের প্রত্যেকের। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি একদম। অনেক সময় আমরা কথা বলেছি, আপনাদের গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অতীতের সব ভুল ভ্রান্তি ভুলে গিয়ে তাদের অতীতের সবকিছুর জন্য নিজেদের মধ্যে আত্ম উপলব্ধির একটা জায়গা সৃষ্টি হবে। সেই জায়গা থেকে তারা কি আদৌ সবকিছু শুধরে নতুন ভাবে তরুণ প্রজন্ম, বর্তমান জেনজি প্রজন্ম, পরবর্তীতে আলফা প্রজন্মকে কিভাবে তারা কানেক্ট করবে, কিভাবে তারা সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশ নামক রাষ্ট্রকে রক্ষা করবে, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট দাঁড়িয়েছে এই প্রেক্ষাপট থেকে আদৌ বাংলাদেশ মুক্তি কবে পাবে সেটা আমরা জানি না। আপনার কি মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের যে দুর্বৃত্ত শ্রেণী ছিল, যারা গত 16 বছর দলের নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন, স্ট্রিম রুলার চালিয়েছে, তারা কি আদৌ এই দল থেকে সরে যাবে, নাকি সেই পুরনো বন্দোবস্ত দিয়ে, মানে পুরনো সেই ঢাক ঢোল পেটানো সেই মুরির টিন আমি যাদেরকে বলি, যাদের কোনো কাজ নেই, শুধু ঠন 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 আওয়াজ করতে পারে, এদেরকে দিয়ে কি আবারও আওয়ামী লীগ পরিচালিত হবে? জি, ধন্যবাদ। আপনার পূর্বের একটি প্রশ্নের উত্তর দেই যে ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। ছাত্রলীগ যখন অবমূল্যায়িত হয় তখন বাংলাদেশ অবমূল্যায়িত হয় এবং আওয়ামী লীগ অবমূল্যায়িত হয়। আর ছাত্রলীগ কতটা মূল্যায়িত হয়েছে সেটা দেখার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। জুলাইয়ের 1 তারিখ থেকে 5 তারিখ, তারিখটা আমার মনে নাই, সাবেক ছাত্র নেতারা পার্টি অফিসে পার্টি সেক্রেটারির সাথে দেখা করতে গিয়েছিলেন, যার পরে কিল ঘুষি খেয়ে এবং দুর্ব্যবহার নিয়ে বের হয়ে এসেছে। তো আপনার যারা আওয়ামী লীগের লাইফ লাইন, তারা যদি 5 জুলাইয়ের মতো একটা পরিস্থিতিতে এরকম কিল ঘুষি খেয়ে বের হয়ে আসেন, তো সেই আওয়ামী লীগের দুর্দশা হবেই। এখন আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের যে পার্টির সেক্রেটারি ছিলেন ওবায়দুল কাদের সাহেব, উনিও তো সাবেক ছাত্রলীগের সভাপতি, তাহলে উনার ছাত্রলীগের উপর এতটা বিদ্বেষ কেন ছিল? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই খুঁজে বের করা দরকার। যদি অন্য কেউ থাকতো যারা ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসেনি, তারা যদি ছাত্রলীগের সাথে এই আচরণ করতো তাহলে মেনে নিতাম। কিন্তু ছাত্রলীগ থেকে উঠে আসা পার্টির সেক্রেটারি ছাত্রলীগকে কিল ঘুষি মারছে 1 থেকে 5 আগস্টের মধ্যে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটি হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম ডিফেন্স লাইন বলেন অথবা হচ্ছে কমান্ডিং লাইন বলেন, সেটা হচ্ছে ছাত্রলীগ। আওয়ামী লীগকে যদি ঘুরে দাঁড়াতে হয় ছাত্রলীগের মাধ্যমেই ঘুরে দাঁড়াতে হবে এবং ছাত্রলীগকেই সর্বপ্রথম সুসংগঠিত করতে হবে। কারণ ছাত্রলীগ যতটা স্পিড নিয়ে দৌড়াতে পারে এবং ছাত্রলীগ দেখা গেল কারো ভাতিজা, কারো ছেলে, কারো নাতি, কারো ভাই, কারো বন্ধু, মানে ছাত্রলীগ নামটাই এরকম। আপনি আপনার থেকে 5-6 জেনারেশন সিনিয়রের সাথেও মিশতে পারবেন নাতি হিসাবে, পতি হিসাবে, আবার আপনার বাপের বয়সী তার সাথেও মিশতে পারবেন চাচা, ফুপা, কাকার বলে। আর যারা সিমিলার এজের তাদের ব্যাপারে তো কোনো কথাই নেই, জুনিয়র তারাও আপনার দেখা গেল এলাকার ছোট ভাই। তো ছাত্রলীগটাকে যদি এম্পাওয়ারমেন্ট করা হয় এবং ছাত্রলীগটাকে যদি সংগঠনটাকে গোছানোর জন্য সামনে নিয়ে আসা হয়, আমার মনে হয় আওয়ামী লীগ সর্বসম্মিলিত ভাবে গুছিয়ে উঠতে যতদিন সময় লাগবে, শুধুমাত্র ছাত্রলীগকে ফুল ফ্রিডম দিয়ে যদি সামনে এগিয়ে দেওয়া হয়, লজিস্টিক সাপোর্ট এবং যত ধরনের সাপোর্ট লাগে, সেই ক্ষেত্রে তার অর্ধেক সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। মিম, আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই, শেষ প্রশ্ন আমার। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, এটাকে নিয়ে আসলে সমালোচনা হচ্ছে, হবে, এখানকার যেই কার্যক্রম, তাদের যে উপস্থিতি, এটা তৃণমূলকে কোনোভাবে আশ্বস্ত করতে পারছে না। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, যে এই ব্যাপারটা থেকে কি আওয়ামী লীগের বের হয়ে আসা উচিত, আওয়ামী লীগ কি ঠিক করা উচিত, কিংবা আগামী দিনে তরুণ প্রজন্মকে এক করা, কিংবা জেনজিকে এক করা, কিংবা আলফা যারা পরবর্তীতে আসবে তাদেরকে এক করার জন্য আওয়ামী লীগের কি ভূমিকা রাখা উচিত, কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, একজন জেনজি হিসাবে আপনার মূল্যায়ন কি, কিংবা আপনার মতামত কি হইতে পারে? জি, ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ এখন পর্যন্ত যা কাজ করছেন আ সেটা যথেষ্ট পরিমাণ নয় এবং সেটার সাথে আরো বেশ কিছু জিনিস এড করা উচিত আমি মনে করি। যেহেতু আপনি বললেন যে জেনজি আ প্রতিনিধি হিসেবে যদি বলি, আমাদের কথা বলার স্পেস টুকু খুব কম।
হ্যাঁ? আপনি দেখবেন যে যাদের কথা আসলে মানুষ শুনতে চায় না, মানুষ না, ঠিক আওয়ামী লীগের মধ্যেই নেতাকর্মীরা শুনতে চান না, তাদেরকেই বারবার ক্যামেরার সামনে আনা হয়, হ্যাঁ? এবং তারাও জানেন, যারা আনেন তারাও জানেন যে তাদের কথা কেউ শুনতে চান না। তারপরও আমি বললাম না, সেই ওল্ড গার্ডসদেরকে টিকিয়ে রাখার জন্যে আম আ সেই জেনারেশনটা তারা এই চেষ্টাটা করেই যাবেন। কিন্তু আমি বলছি না এই মুহূর্তে আপনি তাদেরকে বাদ দেন। তাদের এক্সপেরিয়েন্স টুকু আমাদের দরকার আছে। আপনি এটার সাথে আ এডিশনালি এড করতে পারেন। অবশ্যই আপনার এড করা উচিত যে এই জেন জি, জেন আলফা তারা যেন কথা বলতে পারে। তারা কথা বলছে না তা না। তারা কথা বলছে, কিন্তু সেটার স্পেসটা আরেকটু বাড়ানো উচিত এবং সেখানে আরো বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া যায়। হ্যাঁ? সেক্ষেত্রে তারা আসলে এই আওয়ামী লীগের মধ্যে যারা জেন জি রয়েছে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম করতে পারে। তারা কি ভাবছে? তাদের ভাবনায় আসলে আওয়ামী লীগটা এখন বর্তমানে কেমন পরিস্থিতিতে আছে বা ভবিষ্যতে আওয়ামী লীগকে তারা কোথায় দেখতে চায়, এটা জানা খুব জরুরি। আপনি যদি কনভারসেশনটা না করেন, আপনি যদি কথাই না বলেন, আপনি জানবেন কি করে? আপনার মধ্যে যে রাকিবুল হাসান বলেছেন যে ডিসকানেকশন তৈরি হয়েছে। তো আপনি আবার কানেক্ট যদি হতে চান, আপনাকে তো কথা বলতে হবে। কনভারসেশন করতে হবে। মানে এরকম একটা আ কথা আছে যে আপনি যদি একজন ক্রিমিনালের, হ্যাঁ? তার সাথে যদি গল্প করেন, আপনি তার ফ্যান হয়ে যেতে পারেন। অর্থাৎ যেকোনো মানুষেরই কোনো না কোনো একটা গুণ আছে, হ্যাঁ? কোনো একটা বৈশিষ্ট্য আছে যেটা তাকে সবার থেকে আলাদা করতে পারে। তো আপনাদের কথা বলতে হবে। এখন কথা বলবেন কিভাবে? তারা কি আপনার কাছে আসবে? তারা তো আপনার কাছে আসবে না। আপনাদের তাদের কাছে যেতে হবে। আপনাদেরকে আসলে ওই সহমর্মিতা তৈরি করতে হবে, ওই সহনশীলতা তৈরি করতে হবে, সমালোচনাকে একসেপ্ট করার মতো মানসিকতা তৈরি করতে হবে। তারপরে তাদের কাছে যেতে হবে। তারপরে আপনি একটা সমৃদ্ধ জায়গা তৈরি করতে পারবেন, একটা সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন, যেখান থেকে আপনি ভবিষ্যৎ আওয়ামী লীগকে গড়তে পারবেন। আমার পরামর্শ থাকবে যেন বাংলাদেশ আওয়ামী লীগ এই জায়গাটাতে ফোকাস করে এবং এটা নিয়ে কাজ করে। এটা নিয়ে অনেক কিছু করবার আছে। হ্যাঁ? এটা নিয়ে কাজ করা অবশ্যই উচিত। জি, ধন্যবাদ মিম। জনাব রাকিব, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, আমার ব্যক্তিগত অভিমত এটাই। সোশ্যাল মিডিয়াতে মারাত্মক ব্যর্থতা ছিল। এই ব্যর্থতাকে উতরে পাশাপাশি আমাদের পুরান যে বন্দোবস্ত, আমাদের যে পুরান নেতৃত্ব তাদের সরিয়ে দিয়ে এখন নতুন প্রজন্মকে সুযোগ দিয়ে পাশাপাশি আওয়ামী লীগ তাদের যে প্রতিষ্ঠাকালীন আদর্শ, তাদের যে ভিত, সেই ভিতে গিয়ে আওয়ামী লীগ কি আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারবে? ঘুরে দাঁড়াতে ঠিক কতদিন লাগতে পারে সেটা আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। তবে আওয়ামী লীগ কি সবকিছু শুধরে নিয়ে পুরান সব বন্দোবস্ত ছুঁড়ে ফেলে দিয়ে আগামীর দিকে আগাবে, নাকি আবারও সেই পুরান নেতৃত্ব আমাদের গলার উপর চাপিয়ে দেওয়া হবে, কাঁধের উপর চাপিয়ে দেওয়া হবে? জি, ধন্যবাদ বিপ্লব। আমার যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে সিনিয়রদের সম্পূর্ণ মাইনাস করার পক্ষে আমি না। তবে সিনিয়ররা আমাদের সহ-আলোচক মিম যেটি বারবার বলেছেন, তারা ওল্ড থিংকিং থেকে বের হয়ে আসতে চাচ্ছেন না। তাদেরকে দয়া করে একটু ভয় পাওয়া যাবে না। আমার যতটুকু মনে হয় তারা হচ্ছে এই নিউ জেনারেশনকে, নিউ থিংকিং কে অ্যাকসেপ্ট করতে এবং মুখোমুখি হতে ভয় পাচ্ছে। তারা যদি দয়া করে একটু মানে এই ওল্ড থিঙ্কাররা যদি নিউ থিঙ্কারদের একটু মুখোমুখি হয়, তাদের কথাটা যদি একটু শুনে, আমার মনে হয় সিনিয়রদের বাদ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা আসলে যতই রাগারাগি করি না কেন, ওনাদের প্রতি আক্ষেপ প্রকাশ করি না কেন, আমরা আসলে চাচ্ছি ওনারা আমাদের কথা শুনুক, আমাদেরকে রিকগনিশন দিক, আমরা কি ভাবছি সেটা তারা একটু আমলে নিক এবং তাদের ভাবনাটা কিছুটা পরিবর্তন করুক। এই কারণ আপনি অভিজ্ঞতাকে বাইরে রেখে সামনে আগানোটা খুব কঠিন, তখন আমাদের পথটা আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আর সেই সাথে আপনি যেটা বললেন যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের পতন হয়েছে কিনা, হ্যাঁ অবশ্যই রাকিবুল, সোশ্যাল আমি মিডিয়া। একটু এড করতে চাচ্ছি। সরি, এখানে একটু ইন্টারাপ্ট করি। জি, জি আমাদের আসলে অবশ্যই। কেন এক্সপেরিয়েন্স দরকার, আমাদের কেন অভিজ্ঞতা দরকার? আপনি দেখবেন এনসিপি কিভাবে ভেঙে পড়েছে এবং নির্বাচনের আগে এনসিপি কেন জামাতের সাথে কোলাবোরেশন এ গিয়েছে বলুন তো? কারণ তাদের কাছে কোনো এক্সপেরিয়েন্স ছিল না। তাদের কাছে কোনো অভিজ্ঞতার লাইন কিন্তু নাই। এবং এটা জি, কিন্তু তাদের তারা ফ্যান্টাসিতে সীমাবদ্ধ ছিল। জি, আপনি জি, কন্টিনিউ করুন। কিন্তু আ- জি, আর আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পতন হয়েছি, শুধু সোশ্যাল মিডিয়া বললে ভুল হবে। ওয়েল ট্রেন্ড একটা সংঘবদ্ধ সোশ্যাল মিডিয়া গোষ্ঠীর কাছে আওয়ামী লীগের পতন হয়েছে এবং তাদের সেই গোষ্ঠীটা
একদিনে তৈরি হয়নি, সেটার পেছনে ইনভেস্ট করতে হয়েছে, তারা প্রযুক্তি কিনে এনেছে, তারা গোপনে নীরবে নিভৃতে তাদেরকে প্রস্তুত করেছে এবং সর্বশেষ মরণ কামড়টা দিয়েছে জুলাই 2024-এ এসে। আপনি যদি বলেন যে না আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হইতে হবে, আমাদের নেগেটিভ ভাঙতে হবে, যাই বলি না কেন সেটা সংঘবদ্ধ ভাবে হইতে হবে, অর্থাৎ একদম সেন্ট্রাল থেকে ওয়ার্ড পর্যন্ত একটা সংঘবদ্ধ অবকাঠামোর প্রয়োজন। শুধু যদি বলেন যে না আমরা ওই আওয়ামী লীগের সিনিয়র নেতারা, জুনিয়র নেতারা, ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, সিটি লেভেল সবাই শুধু অ্যাক্টিভিজম করা শিখবে, তাহলে কোনো লাভ হবে না। আপনার হচ্ছে এবং অ্যাক্টিভিস্টদের এটাও জানতে হবে যে কখন কোনটা শেয়ার করা যাবে, কোনটা শেয়ার করা যাবে না। এবং মিমকে কোট করছি, কিছুক্ষণ আগে সে হয়তো বলেছিল যে আবেগের তাড়িত হয়ে অনেক সময় গুজব শেয়ার করে দিচ্ছে, বা দেখা গেল এই যে নেতাকর্মীদের জামিন হচ্ছে এত পরিমাণ শেয়ার করে, দেখা গেল 5টা মামলা দিয়ে হচ্ছে শন এরেস্ট দেখায় দেয়। হ্যাঁ, দেখা গেল যদি বিষয়টা গোপন থাকতো তাহলে হয়তো সে মুক্তি পেয়ে বাইরে চলে আসতো। অথবা এমন অনেকেই আছে টুকিটাকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তারা আসলে আওয়ামী লীগের কেউ না, তারা হচ্ছে আওয়ামী লীগের স্লো পয়জনার। অর্থাৎ 5টা আওয়ামী লীগের পক্ষে কথা বলে, বাট এমন একটা সূক্ষ্মভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, ওই 5টা কথা বলে আওয়ামী লীগের যতটুকু না উপকার হয় তার থেকে কয়েক হাজার গুণ বেশি ক্ষতি হয়ে যায় স্লো পয়জনিং এর জন্য। এই বিষয়গুলো অ্যাক্টিভিস্টরা বোঝে না। এটা নিয়ে যদি আমরা অ্যাক্টিভিস্টদের গালাগালি করি এটা আমাদের ঠিক হবে না। এই সমস্যাটা সমাধান করতে হবে। সমাধানটা কিভাবে করতে হবে? আমাদের হচ্ছে একটা সংঘবদ্ধ কাঠামোর মধ্যে আসতে হবে। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, কিন্তু ছাত্রলীগের একটা অনলাইন লাইব্রেরি নাই। এবং আমাদের যারা একাত্তর পন্থী বা প্রো একাত্তর পন্থী অ্যাক্টিভিস্ট আছেন, বা কোনো এক সময় ব্লগ লিখতেন, আমি নাম বলতে চাচ্ছি না, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, তারাও প্রচন্ড ইগোইস্টিক। আপনি কি মনে করেন না যে এখন আসলে অনলাইন জগতে পডকাস্ট এবং এই যে আমরা লাইভ করছি এগুলো খুব জনপ্রিয়, সবাই দেখেন, বিশেষ করে যারা এখন জেন আলফা রয়েছেন তারা পডকাস্ট পছন্দ করেন। বাংলাদেশ জি, ছাত্রলীগের আমি কি সেদিকেই যাচ্ছিলাম। আছে কিনা? জি, জি, আমি সেদিকেই যাচ্ছিলাম। আমি শুরুতেই কোট করেছি যে দেখেন ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, কিন্তু আজ পর্যন্ত ছাত্রলীগের একটা অনলাইন লাইব্রেরি নাই। ছাত্রলীগের নামে বেনামে কোনো পত্রিকা নাই। হ্যাঁ, নামে পত্রিকা থাকবে। দেখেন অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তাদের পত্রিকা আছে, অনলাইন পত্রিকা আছে, অনলাইন পত্রিকা আছে, ম্যাগাজিন আছে, এবং ওগুলোর মাধ্যমে কিন্তু তারা এই জেনারেশন টু জেনারেশন ব্রেন ওয়াশ করে আসছে। আমরা বলি না যে তাদের মতো আমাদেরও গুপ্ত রাজনীতি করতে হবে, ছাত্রলীগও গুপ্ত রাজনীতি করুক, কিন্তু গুপ্ত রাজনীতি প্রতিরোধ করার মতো তো যুগ উপযোগী হতে হবে, পড়াশোনা করতে হবে। বা ব্রেন তো উপরওয়ালা সবাইকে দিয়ে পাঠায়, বাট ডেভেলপড ব্রেন কার্ডটা যে ব্রেনের চর্চা করে, আমাদের তো চর্চা করার মতো একটা জায়গা দিতে হবে। তারপর হচ্ছে আপনার আরো একটা বিষয় যদি বলতে চাই সেটা হলো পডকাস্ট। হ্যাঁ, পডকাস্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই যে অসংখ্য নেগেটিভ যে বাজারে ছড়ানো হয়, যে যেমন দু একটা উদাহরণ দিচ্ছি। বঙ্গবন্ধু 25শে মার্চ রাতে চলে গিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিতে পারেননি। তারপরে হচ্ছে এই যে রিসেন্ট বিডিআর বিদ্রোহ নিয়ে ঘটছে, যে প্রধানমন্ত্রী ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আহ মিডিয়া হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি একটা ওয়েল নন পরিচিত ফেস এই প্রশ্নটা করে নাই, আচ্ছা এই বিডিআর যে সেনাবাহিনীর সদস্যরা ছিল তারা কি শেখ হাসিনা সরকারকে উৎখাতের চেষ্টা করছিল? এবং অনেকেই বলার চেষ্টা করছে যে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআর শেষ করে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা কোনো পরিচিত ফেস কিন্তু করছে না, যে বিডিআর হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের কত ইঞ্চি জমি বাইরের দেশ দখল করে নিয়েছে। আমি এই টপিকে কথা বলতে চাচ্ছি না, জাস্ট আমি দুটো উদাহরণ দিলাম। তারপর হচ্ছে এই যে নেগেটিভ গুলা ডিবাঙ্ক করবে, দেখেন আপনি সেই 72-এর গণকণ্ঠ পত্রিকা যদি দেখেন তাদের ভাষা আর আজকের জেনারেশনের এই বট বাহিনীর ভাষার মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নেই। তারা কিন্তু আমাদের মূলে আঘাত করে, মূলে আঘাত করে, দু একটা মিথ্যাচার করে, আমাদের ওই আদর্শের জায়গাটাতে আঘাত করে। এই যে যেমন নতুন বয়ান নিয়ে আসছে এখন ভাষা আন্দোলন নিয়ে, যে হ্যাঁ বাঙালিরা তো আপনার মোহাম্মদ আলী জিন্না তো, সরি, বাঙালিরা তো উর্দুর বিরুদ্ধে আন্দোলন করে নাই, উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করছে। তো এখন আমরা ইনকিলাব বলবো, অসুবিধা কই? এই নেগেটিভ গুলা কিন্তু ডিবাঙ্ক করতে হয়। আমাদের সিনিয়র নেতারা হয়তো বুঝতে চান না কেন, আল্লাহই জানে। তো এই নেগেটিভ গুলা ডিবাঙ্ক করে কি আমরা অন্তত পডকাস্টের আয়োজন এই মুহূর্তে না করতে পারি? দেশের পরিস্থিতি খারাপ, একটা অনলাইন লাইব্রেরি কি দিতে পারি না, যেখানে সবগুলো প্রশ্নের উত্তর থাকবে ধরে ধরে? আছে, আমাদের নাই, একটা পত্রিকা নাই। তারপরে আরেকটা উদাহরণ আমি দেই, যদি টপিকের বাইরে যাচ্ছে আমি একটু দুঃখিত।
ধরেন আমাদের প্রাইম মিনিস্টার যদি পুনরায় ক্ষমতায় আসেন, আমাদের কি একজন প্রেস সেক্রেটারি লাগবে না? একজন ডেপুটি প্রেস সেক্রেটারি লাগবে না? পোস্ট গুলো তো পলিটিক্যাল পোস্ট, যতই প্রেস এর অংশ হোক। তারপরে আমাদের বাসস চালাইতে হবে না? তারপরে হচ্ছে সাংবাদিক সংগঠনগুলো চালাতে হবে না? অবশ্যই চালাতে হবে। যেহেতু এখানে একটা রাজনৈতিক মতাদর্শের ব্যাপার আছে, তাহলে এই পোস্ট গুলা কাউকে না কাউকে দিতে হয়। আমাদের কি করতে হয় জানেন? ওই রাজাকারের ছেলে নাইমুলকে আওয়ামী লীগ বানিয়ে তারপর পোস্ট দিতে হয়, প্রেস সেক্রেটারির পোস্টটা। কিন্তু কেন আমরা কেন আমাদের পন্থী সাংবাদিক উঠায় নিয়ে আসার জন্য আমাদের পত্রিকা নিয়ে আসতে পারি না? এবং দুঃখজনক বিষয় কি জানেন, যে আমি আওয়ামী আমি লীগের কি যে প্রথম আমি কি এখানে এভাবে বলতে হ্যাঁ পারি হ্যাঁ যে আমাদের আসলে দীর্ঘ বছর ক্ষমতায় থেকে আমাদের অভ্যাসটা এরকম হয়ে গেছে যে আমাদেরকে বলে না যে আমরা ডিজিটাল বাংলাদেশের চলে এসেছি, আমাদের সবকিছু হাতের মুঠোয়, অর্থাৎ রেডিমেড। আমরা চাই আমাদের সবকিছু রেডি থাকবে, হ্যাঁ, যেন চাহিদা মাত্রই দিতে প্রস্তুত থাকে। তো চাহিদা মাত্র প্রস্তুত তো আসলে হয় না সব সময়। তখন আমাকে এই যে ধার কর্জ করতে হয়, বিভিন্ন জায়গা থেকে আমি ধার করে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে এসে আমি চেষ্টা করি আমার মতাদর্শকে চাপিয়ে দেওয়ার। কিন্তু আপনি বললেন যে বাচ্চারা ছোটবেলা থেকে শিবিরকে জেনে এসেছে। তার কাছে তো আসলে ছাত্রলীগকে আপনি মূল্যবান রত্ন করতে পারবেন না। অথবা বাংলাদেশের ১৭ কোটি মানুষ তো আওয়ামী লীগ হবে না। আমি যদি সেটা চিন্তাও করি সেটাই তো আসলে ফ্যান্টাসি। যেটা আমি বললাম যে আসলে একটা না, এই চিন্তাটা করাটা উচিত না, এই চিন্তার পক্ষে আমি না। কিন্তু হ্যাঁ, আমি যখন শিবির তাদের প্রোডাক্ট তৈরি করছে, তখন তো আমাকে সমসাময়িক ছাত্রলীগ তৈরি করতে হবে যোগ উপযোগী। ওই তো বললাম, মানে পরিশেষে কথা একটাই, আমাদের অবকাঠামোগত দিক থেকে একদম সবগুলো আমি বিষয় আসলে আমাদের বলতে ঢেলে চাচ্ছিলাম সাজাতে হবে। ওই পয়েন্টটাই রাকিবুল হাসান যে আপনি সবসময় রেডিমেড পাবেন, এটা আপনি যদি ভাবেন সেটা আসলে ভ্রান্ত ধারণা। কখনো কখনো আপনাকে তৈরি করে নিতে হবে। আপনার কাছে এলিমেন্ট আছে, আপনার যে কাছে আমি তৈরি করার জন্য কথাগুলো বলছি। আপনি সেটা গড়ে নেন। যে আমাদের বার্তাগুলো আশা করি যারা গড়ার পজিশনে আছেন তাদের কাছে পৌঁছাবে আর কি, একটু উপলব্ধি করবেন দয়া করে। এই মুহূর্তে বিনতি করা ছাড়া উপায় নেই আসলে। ধন্যবাদ মিস্টার রাকিবুল হাসান এবং ফাতেমাতুজ জোহরা মিম, আপনাদের চমৎকার আলোচনা। আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা দেখবেন, তারা এগুলা নিয়ে ভাবার চেষ্টা করবেন, তারা অতীতের সকল ভুল ভ্রান্তি সবকিছু ভুলে গিয়ে আবারও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা, বাংলাদেশের জেনজি প্রজন্ম, বাংলাদেশের আলফা পরবর্তী যে প্রজন্ম আসবে তাদেরকে একসাথে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সৃষ্টি করবে, যাতে করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা রুখে দিতে পারি, যাতে করে এমন একটা নেরেটিভ আমরা দাঁড় করাতে পারি এবং মুক্তিযুদ্ধের সঠিক যে ইতিহাস, জাতির পিতার সঠিক ইতিহাস, জাতীয় চার নেতার ইতিহাস, আরো যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে যাদের ভূমিকা ছিল, প্রত্যেকের অবদান যেন সঠিকভাবে সঠিক ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেন আজকের যে আলোচনার প্রতিপাদ্য বিষয়, বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক শক্তি কিংবা আন্তর্জাতিক শক্তির কাঁধের উপর ভর করে ক্ষমতায় আসার বাসনা না করে, সেই প্রত্যাশাই করব। আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা বিষয়গুলো ভেবে দেখবেন এবং পুরনো যে বন্দোবস্ত, পুরনো যে সেই কাল্ট, সেটা ভেঙে তরুণদের প্রাধান্য দেওয়া হবে, তরুণদেরকে সামনে আনা হবে, তরুণদের হাতে নেতৃত্ব দেওয়া হবে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগকে আরো একটা 5 আগস্টের সম্মুখীন হতে না হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে আমার দেখা হবে হয়তোবা অন্য কোনো পর্বে। প্রিয় দর্শক, যারা দেখলেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার দুই যে আলোচক ছিলেন তাদেরকে জানাতে পারেন, আমাদেরকে মেইল করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন। মিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাকিবুল, শ্রাবণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।